ওকে, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। ওকে। তাহলে আজকে আমাদের পাস টেস্টের হচ্ছে 121 থেকে ক্লাসটা শুরু। হ্যাঁ, তাহলে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে 121, যেটা which one of the following is the most likely cause of this presentation? 34-year-old woman with known SLE present with the ankle swelling. তাহলে SLE patient ankle swelling নিয়ে আসছে।
বিপি হচ্ছে বেশি আছে 170/100, আর মার্ক লোয়ার লিম এডিমা আছে, ডিপস্টিক ইউরিনে 3 প্রোটিন আছে, নো হেমাচুরিয়া। ওকে, তাহলে লুপাস নেফ্রাইটিস হয়েছে আর কি এখন পেশেন্টের। সো প্লাজমা ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন হচ্ছে 101, আর অ্যালবুমিন হচ্ছে কমে গেছে, তার সাথে হচ্ছে সেরাম ক্রিয়েটিনিন প্রোটিন পিসিআর হচ্ছে 669। Which one of the following is the most likely cause of this presentation? Amyloidosis, class 1, lupus, class 5 lupus, fibrillary glomerulonephritis, and pericardial effusion. Class 5 lupus. Class 5 lupus, তাই না? ওকে, সো ক্লাস 5 এ ছিল হচ্ছে আমাদের মেমব্রেনাস, তাই না? ডিফিউজ মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস ছিল হচ্ছে লুপাসের মধ্যে। আর ক্লাস 4 জানি কোনটা ছিল? Diffuse proliferative. হ্যাঁ, ডিফিউজ পলিপারেটিভ যেটা, সেটা ছিল ক্লাস 4। ওকে, তাহলে এটা এই দুইটাই মনে রাখতে হয় অ্যাকচুয়ালি। ক্লাস 4 হচ্ছে ডিফিউজ পলিপারেটিভ লুপাস নেফ্রাইটিস, আর ক্লাস 5 হচ্ছে মেমব্রেনাস লুপাস নেফ্রাইটিস। ওকে, পরের কোশ্চেনটা আমরা আসি। বলছে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ডায়াগনোসিস জানতে চাইছে। বায়োলেটারাল রেনাল সিস্ট আছে, ডিপস্টিকে ব্লাড হচ্ছে 1+, ক্রিয়েটিনিন একটু বাড়ছে 130 আছে, আর বাকি ইনভেস্টিগেশন গুলো ভালোই আছে। ওকে, a 19-year-old patient who is recently moved to the area is admitted to the ED with the multiple epileptic seizure নিয়ে আসছে। বয়স হচ্ছে 19, কম বয়স কিন্তু epileptic seizure. His epilepsy settles and he is discharged, but you note some abnormal findings or examination including the PP হচ্ছে elevated আছে 149/92। তাহলে বয়স কম, এদিকে সিজার, আবার এদিকে হচ্ছে এপিলেপসি, মানে elevated blood pressure. Some hypopigmented patches on his face and periangal fibroma, ঠিক আছে? আর এখানে আমাদের কিডনিতে সিস্ট আছে, ব্লাড হচ্ছে 1+। তাহলে এখানে মোস্ট লাইকলি ডায়াগনোসিস মেন টু নিউরোফাইব্রোমাটোসিস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, টিউবারাস স্ক্লেরোসিস, বন হিপেল-লিন্ডার ডিজিজ সিনড্রোম। Von Hippel-Lindau disease. Tuberous sclerosis. রাইট, এক্স্যাক্টলি, এটা হচ্ছে টিউবারাস স্ক্লেরোসিস। অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা হচ্ছে নার্ভাস সিস্টেমের। আমরা যখন নার্ভাস সিস্টেম পড়বো তখন ওইখানে ডিটেলস দেওয়া আছে আর কি, হ্যাঁ, টিউবারাস স্ক্লেরোসিস সম্পর্কে। তো টিউবারাস স্ক্লেরোসিসের পেশেন্টে যেটা হয়, যে ফিচার গুলো দিয়ে আমরা বুঝতে পারি আর কি, সেগুলো একটু যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের বুঝতে ইজি হবে জিনিসটা। টিউবারাস স্ক্লেরোসিস ছবি দেখতে হবে আর কি। আপনারা একটু গুগলে আপনাদের নিজ থেকেও দেখেন, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। তাদের কিছু ফিচার মনে রাখতে হবে আর কি, মানে তাহলে ইজিলি মনে রাখা যায়। এখানে দেখেন, এই যে কানে মানে নাকের এই পাশে, নাকের যে একদম যে নেজোলেবিয়াল ফোল্ড প্লাস হচ্ছে নোজ, এই টোটাল জিনিসটা বাটারফ্লাই যে এরিয়াটা, হ্যাঁ, মানে অ্যাসিলিক ক্ষেত্রে আমরা যেটা বলি না, বাটারফ্লাই রেস ডেভেলপ করে, এরকম করে বাটারফ্লাই তাদের কিছু এনজিও ফাইব্রোমা হয়, ঠিক আছে? এগুলোকে বলা হয় থাকে এনজিও ফাইব্রোমা। এটা হচ্ছে একটা ফিচার, হ্যাঁ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে, এখানে আমরা যদি একটু পিকচারটা একটু বড় করি, তাহলে এই জায়গায় দেখেন, এই ব্যাকের দিকে এই জায়গায় ছোট্ট করে সাদা একটা স্পট আছে, এই জায়গায় ছোট্ট একটা হাইপোপিগমেন্টেড একটা স্পট আছে, এই জায়গায় আছে, এগুলাকে বলা থাকে অ্যাশলিপ স্পট, ঠিক আছে? অ্যাশলিপ স্পট বলা হয়। আর ব্যাকে পিছনের দিকে আর কি, আমাদের ব্যাকের দিকে যে চামড়াটা থাকে এটা একটু রাফ হয়ে যায়, হ্যাঁ, একটু লেদারি টাইপ হয়ে যায়, এটাকে বলা থাকে শেগ্রেন প্যাচ। ওকে, এটা হচ্ছে শেগ্রেন প্যাচ। আরেকটা হচ্ছে আমাদের সাবাঙ্গাল ফাইব্রোমার জিনিসটা হচ্ছে আমাদের এখানে যেগুলো দেওয়া আছে এটা ভালো বোঝা যায় না, সাবাঙ্গাল ফাইব্রোমাটা। এখানে যদি একটু খেয়াল করি আর কি, এই ছবিটাতে দেখেন নখের এই পাশে, হ্যাঁ, এই নখের এই পাশে একটা মাংসলের গ্রোথ আছে, মনে হচ্ছে একটু মাংস গ্রোথ ডেভেলপ করছে, এগুলাকে বলা হচ্ছে সাবাঙ্গাল ফাইব্রোমা। আর এবং এই পেশেন্ট গুলোর যেটা হয় আপনার কিডনিতে কিছু সিস্টিক লেশন ডেভেলপ করে, হ্যাঁ, সিস্টিক লেশন ডেভেলপ করে, ওইগুলাকে বলা হয় থাকে এনজিও মায়োলাইপোমা। ওকে, ওইগুলাতে লিপিড সমৃদ্ধ কিছু সিস্টিক ফিচার থাকে, লিপিড ডিপোজিশন হয়, এটাকে বলা হয় থাকে এনজিও মায়োলাইপোমা। এবং লাংস এর মধ্যে আমাদের যদি লাংসটাকে সিটি স্ক্যান করি আর কি, তখন সিটি স্ক্যানের মধ্যে ওইখানেও কিছু সিস্টিক লেশন পাবো লাংস এর মধ্যে, এটাকে বলা থাকে লিম্ফেনজিও লিওমায়োমাটোসিস। ওকে, লিম্ফেনজিও লিওমায়োমাটোসিস।
এবং পেশেন্ট গুলার হচ্ছে আমাদের S2 সাইটোমা ডেভেলপ করে, যার জন্য হচ্ছে এপিলেপটিক সিজার হয়ে থাকে। তার মানে অনেকগুলা সমন্বিত হচ্ছে এই টিউবারাস স্ক্লেরোসিস। সাথে যেটা অ্যাসোসিয়েটেড থাকে সেটা হচ্ছে ফিউক্রোমোসাইটোমা, সেই জন্য এই পেশেন্ট গুলার হচ্ছে হাইপারটেনশন ডেভেলপ করে। ওকে, আমি আরেকবার বলতেছি, টিউবারাস স্ক্লেরোসিস, তাহলে এটা হচ্ছে অ্যাশলিপ স্পট থাকবে, সরি ফিউক্রোমোসাইটোমা না, ফিউক্রোমোসাইটোমা থাকে নিউরোফাইব্রোমাটোসিস টাইপ 1 এর সাথে, এটার সাথে না। তাহলে টিউবারাস স্ক্লেরোসিসটা হচ্ছে আমাদের কিছু হাইপোপিগমেন্টেড র্যাশ থাকবে, সেটাকে বলা হয় থাকে অ্যাশলিপ স্পট, যেটা হচ্ছে এই ধরনের হাইপোপিগমেন্টেড র্যাশ। আর আমাদের পিছনের দিকে, ব্যাকের দিকে চামড়াটা হচ্ছে কিছুটা লেদারি টাইপ হয়ে যাবে, একটু কুচকে যাবে, এটাকে বলা হয় থাকে শেগ্রেন প্যাচ। তারপরে আমাদের লাংসের মধ্যে কিছু ফিচার থাকবে, সেটাকে বলা হয় থাকে লিম্ফেঞ্জিও লিওমায়োমাটোসিস, অর্থাৎ লাংসের মধ্যে সিস্টিক একটা লেশন থাকবে আর কি পুরা লাংস জুড়ে। আর ব্রেনের মধ্যে হচ্ছে আমাদের S2 সাইটোমা ডেভেলপ করে, যার জন্য হচ্ছে পেশেন্ট গুলো সিজার এপিলেপসি নিয়ে আসে। আর কিডনির মধ্যে লিপিড ডিপোজিশন হয়, লিপিড জমে, সেটাকে বলা হয় থেকে এনজিওমায়োলাইপোমা। ওকে, সো আর আমাদের পায়ের নখ, হাতের নখ, এগুলোর পাশে দিয়া হচ্ছে কিছুটা মাংসল গ্রোথ হয়, যেটাকে বলা হয় থেকে এনজিওফাইব্রোমা। ঠিক আছে, সরি ওইটাকে বলা হয় থাকে আমাদের পেরিয়াঙ্গাল ফাইব্রোমা। ঠিক আছে, পেরিয়াঙ্গাল ফাইব্রোমা মানে নখের পাশে যে মাংসল গ্রোথটা থাকে। আর আমাদের যেটা বলছিলাম, আমাদের এই যে এই কানের উপরে যে অংশটুকু আছে, সরি নাকের উপরের দিকে, এই জায়গাতে যে লেশন গুলা হয় ছোট ছোট একদম পেপিউলের মতো, এগুলাকে বলা হয় থাকে এনজিও ফাইব্রোমা। সো এইগুলা সমন্বয় হচ্ছে আমাদের টিউবারাস স্ক্লেরোসিস। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, নিউরোলজিতে আসে, যেহেতু রেনাল ফিচার ইনভলভমেন্ট থাকে, সেই জন্য এখানে ওনারা এটা টেনে আনছে আর কি। ওকে, তারপরের কোশ্চেনটা আমরা চলে আসি। পরের কোশ্চেনটা হচ্ছে 123। 123 তে বলছে which one of the following is the most probable diagnosis? মোস্ট প্রবাবল ডায়াগনোসিস কি হতে পারে? এখানে ব্লাড আছে 4+, মানে ম্যাসিভ একদম ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া বলা যায়, ক্রিয়েটিনিন ভালো আছে, আর বাকিগুলো ভালো। 22 years old man present to the ED with the bilateral loin pain near with visible hematuria. So he had throat infection 3 days ago. Okay, so diagnosis কি বলা যায়? IgA নেফ্রোপ্যাথি, যেহেতু 3 দিন আগে আমাদের রেসপিরেটরি ইনফেকশন, তার সাথে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, সো এটা হচ্ছে আমাদের IgA নেফ্রোপ্যাথি। ওকে, ফাইন। তারপরে কোশ্চেনটা আমরা চলে আসি, জানতে চাইছে which of the following antibodies is most likely to be present? কোনটা মোস্ট লাইকলি প্রেজেন্ট থাকবে? বায়োলেটারাল ডিফিউজ হেজি পালমোনারি অ্যাপাসিটি আছে, ক্রিয়েটিনিন রেজ, রেনাল ইনভলভমেন্ট আছে, এবং আমাদের লাংস ইনভলভমেন্ট আছে। আর এখানে পটাশিয়ামটা বেশির দিকে আছে, তারপরে হিমোগ্লোবিনটা কমে গেছে, দ্যাট মিন্স হেমোরেজ হচ্ছে আর কি পালমোনারি, যার জন্য হচ্ছে হিমোগ্লোবিন কমে গেছে। 41-year-old woman who has suffering from the recurrent sinusitis, collapse of the nasal bridge and shortness of breath আছে, হেমোপ্টাইটিস আছে, হেমাচুরি আছে। ডায়াগনোসিস GPA. গ্রেট। জিপিএ তে আমরা কোন অ্যান্টিবডিটা প্রেজেন্ট পাবো? অ্যান্টিসেরিন প্রোটিয়াস 3। প্রোটিয়াস 3, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের সিয়াঙ্কা। ওকে, আর অ্যান্টি মাইলোপারঅক্সিডেসটা হচ্ছে পিয়াঙ্কা। রাইট, গ্রেট। ওকে, ফাইন। সো পরের কোশ্চেন আসি আমরা। পরের কোশ্চেনটা, okay, which one of the following is the next step in management after treating him with antibiotics? Okay, so 86 years old man present with first episode of urinary tract infection. He has no past medical history of notes, and urine examination confirms করছে protein আছে, E. coli আছে, grow করছে and on the urine culture. তাহলে E. coli grow করছে, আমরা এই পেশেন্টকে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্টের পরে কি করব? Take no action, cystoscopy, retrograde pylography, retesting of the urine with the cytological examination after antibiotics, renal ultrasound. Cystoscopy. Retesting of urine with cytological examination after antibiotics. Exactly, very well done. ঠিক আছে, এটাই হবে। অর্থাৎ ইউটিআই ট্রিটমেন্টের প্রসিডটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক দেওয়ার আগেও টেস্ট করতে হবে, অ্যান্টিবায়োটিক পাওয়ার পরেও টেস্ট করতে হবে। ঠিক আছে, অ্যান্টিবায়োটিক পাওয়ার পরেও টেস্ট করতে হবে। তাহলে রিটেস্টিং অফ দ্য ইউরিন উইথ দ্য সাইটোলজিক্যাল এক্সামিনেশন আফটার অ্যান্টিবায়োটিক্স। ওকে, ফাইন। তারপরে কোশ্চেনে আসি আমরা।
Which of the following would be this? Which one of the following would this fit with? Okay, so urine dip হচ্ছে pending, urine dip stick pending আছে, okay, এদিকে lactate 1.9, আমরা আগে এটা সিনারিটা পড়ে ফেলি। Middle aged woman with a brought to the emergency department after being found collapse এর পরে সে emergency department আসছে। In the local park, no further history is available too. Okay, তাহলে collapse এর একটা history, আর কোনো history নাই। সোডিয়াম পটাশিয়াম, ওকে, পটাশিয়াম ইউরিয়াটা একটু বাড়ছে, ক্রিয়েটিনিনটা বাড়ছে, রেনাল ইনভলভমেন্ট আছে, গ্লুকোজও একটু বেশি আছে 13। আর ব্লাড গ্যাসেস অ্যানালাইসিস করছে, পারফর্ম করছে, সেখানে আমরা পিএইচ এর মানটা 7.3 একটু কমের দিকে আছে, হ্যাঁ। আর এদিকে পার্শিয়াল প্রেশার কার্বোহাইড্রেট নরমাল থেকে একটু কম, অক্সিজেনটা ভালো আছে, ক্লোরাইড হচ্ছে বেশি, ওকে। তাহলে আর এদিকে বাইকার্বনেটটা হচ্ছে কম, তাইলে আমরা বলতে পারি হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, ওকে। সাথে হচ্ছে ল্যাকটেট আমার হচ্ছে 1.9, ওকে। তাহলে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিসের একটা পেশেন্ট, এই অপশনগুলো দিয়ে আমাকে ডায়াগনোসিস করতে হবে। অ্যালকোহল এক্সেস, ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডায়রিয়া, ল্যাকটিক অ্যাসিডোসিস, স্যালিসাইলেট পয়জনিং। এটা আনসার করার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপটা বাইর করতে হবে, হ্যাঁ। তাহলে হাইপার ক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে অ্যানায়ন গ্যাপটা একটু হিসাব করেন না কত আসে। মেজর ক্যাটায়ন সোডিয়াম এবং পটাশিয়াম, তাহলে টোটাল হচ্ছে 138 আর 3, তাই না? তাহলে হইতাছে 141, হ্যাঁ 41 বলা যায়, আচ্ছা। আর মেজর ক্যাটায়ন হিসাবে বাইকার্বনেট আর ক্লোরাইডটা যদি যোগ করি তাহলে কত আসে? 100 আপনার প্রায় 132 90, হ্যাঁ দুইটা যোগ করলে 129 29, তাই না? তাহলে এটা হচ্ছে 129 আর এখানে হচ্ছে 141, তাহলে অ্যানায়ন গ্যাপ কিন্তু নরমালে আছে, তাই না? 10-11 মতো ডিফারেন্সটা হয়, তাই তো? তাহলে অ্যানায়ন গ্যাপ নরমাল, হাইপারক্লোরিমিক মেটাবলিক অ্যাসিডোসিস, সো এরকম একটা কজ আমাকে বের করতে হবে যেটাতে অ্যানায়ন গ্যাপ নরমাল থাকে। তাহলে Diarrhea. ডায়াবেটিক অ্যাসিডোসিস, ভেরি গুড, তাহলে এটা হচ্ছে আমাদের ডায়রিয়া, তাই না? ডায়রিয়া তো হচ্ছে আমাদের অ্যানায়ন গ্যাপ নরমাল থাকে, আর বাকি সবগুলাতে কিন্তু অ্যানায়ন গ্যাপ হচ্ছে রেস্ট করে, ওকে। আর ডায়রিয়া, ভমিটিং, তারপরে হচ্ছে যদি বেসোপিউরিটারিক ফিস্টুলা হয়, হ্যাঁ, এই সকল কন্ডিশনে আমরা হচ্ছে নরমাল অ্যানায়ন গ্যাপ পেয়ে থাকি। প্লাস হচ্ছে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, হ্যাঁ, টাইপ 1 টাইপ 2, এই রেনাল টিউবুলার অ্যাসিডোসিস গুলাতে হচ্ছে অ্যানায়ন গ্যাপ নরমাল থাকে, রাইট। তারপরের কোশ্চেনটা আমরা আসি। এখানে খেয়াল রাখবেন পাস্ট টেস্টের কোশ্চেন গুলা কিন্তু মোর স্ট্যান্ডার্ড ফর এমআরসিপি এক্সাম, হ্যাঁ। Which of the following is the most likely cause of this symptom? Most likely cause of this symptom. Okay, so একটু হিস্ট্রিটা জেনে নেই। 35 years old man who has received the renal transplant past 6 weeks later with fever and generalized lymphadenopathy নিয়ে আসছে, তাহলে 6 সপ্তাহ আগে, হ্যাঁ, renal transplant, এখন হচ্ছে তার fever, lymphadenopathy. Looks relatively well, but BP pulse ভালোই আছে, টেম্পারেচারটা তো রেস্ট করছে, and scar over his transplanted kidney healing well, and chest wall examination is unremarkable আছে। ওকে, তাহলে একটা renal transplanted patient অ্যারাউন্ড হচ্ছে এক মাস পরে, দ্যাট মিন্স 1.5 মাসের মধ্যে তার অনেকটা বলা যায় ইনফেকশাস মনোনিউক্লিয়াসের মতো ফিচার আছে। মোস্ট লাইকলি ইনফেক্টিভ এজেন্ট কি হতে পারে? এক্স্যাক্টলি সাইটোমেগালোভাইরাস ইনফেকশন হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখানে আমরা যদি একটু খেয়াল করি, হিমোগ্লোবিন এগুলো ভালো আছে, তারপরে দেখেন ক্রিয়েটিনিনটা একটু বেড়ে গেছে, সিআরপি বেশি আছে, দ্যাট মিন্স ইনফেকশন আছে, লিভার ইনভলভমেন্ট আছে, মানে এএলটি বাড়ছে, আর লিম্ফোপ্রলিফারেশন হচ্ছে, ওকে। আর এদিকে নো ফোকাল কালেকশন। সো which of the following is the most likely cause of this symptom? Cytomegalovirus infection, right? আমরা ট্রিটমেন্ট কি দিব? Ganciclovir 14 days, then ganciclovir 20 days. Okay, very nice, right. Ganciclovir 14 days, তারপরে ganciclovir দিব হচ্ছে 200 days। আমরা এই সাইটোমেগালোভাইরাস ইনভেস্টিগেশন যদি বলে কি করবেন? PCR. Exactly. Cytomegalovirus PCR করবো আমরা, ফাইন। So next question হচ্ছে আমাদের a 30 years old man undergoes investigation for the chronic upper respiratory infection with intravenous urography. Okay, the patient should be informed about which one of the severe complication.
তাহলে ক্রনিক আপার ইউরেট্রিক অবস্ট্রাকশন ছিল, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করা হবে। এখন কোন কমপ্লিকেশনটা অ্যারাইজ করতে পারে, সেটা হচ্ছে আমাদের ব্লিডিং, কন্ট্রাস্ট নেফ্রোটক্সিসিটি, ডেভেলপমেন্ট অফ দ্য রেনাল স্টোন, স্কিন রিঅ্যাকশন, ইউরেটার ড্যামেজ। Contrast nephrotoxicity. Contrast nephrotoxicity. হ্যাঁ, কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি যেটা আমরা জানি, ইউজুয়ালি যেহেতু কন্ট্রাস্ট দেওয়া হয়, সো অ্যাজ এ কমপ্লিকেশন হিসাবে ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফিতে আমাদের কন্ট্রাস্ট নেফ্রোপ্যাথি ডেভেলপ করতে পারে। কতদিনের মধ্যে ডেভেলপ করে কন্ট্রাস্ট দেওয়ার? Within 3 days. হ্যাঁ, 2 to 5 days এর মধ্যে হয়। হ্যাঁ, 2 থেকে 5 দিনের মধ্যে হয়ে থাকে এটা। ওকে, ফাইন। সো which one of the following is the most likely diagnosis? 33 years old man present with a rapidly progressive glomerulonephritis and nephrotic syndrome, biopsy shows granuloma পাইছে। হ্যাঁ, বায়োপসিতে, তাহলে বায়োপসিতে গ্রানুলোমা পাইছে আর র্যাপিডলি প্রোগ্রেসিভ, তাহলে এটা মোস্ট লাইকলি ডায়াগনোস কি হতে পারে? হেপাটাইটিস সি ইনফেকশন, এইচআইভি, আরএ, এসএলই, জিপিএ। গ্রানুলোমাটা নন ক্যাজিটিং গ্রানুলোমা কোনটাতে পাওয়া যায়? GPA. এক্স্যাক্টলি, এটা হচ্ছে জিপিএ। হ্যাঁ, নন ক্যাজিটিং গ্রানুলোমা পাওয়া যায়, নেক্রোটাইজিং, রাইট। ওকে, ফাইন। সো নেক্সট কোশ্চেন, 69-year-old man who has known to have primary amyloidosis, primary, is found dead in the apartment, মানে অ্যাপার্টমেন্টে মরে আছে, তাহলে প্রাইমারি অ্যামাইলোইডোসিস পেশেন্ট হচ্ছে অ্যাপার্টমেন্টে মরে আছে আর কি। হ্যাঁ, which one of the following is the most probable cause of his death? Kidney disease, cardiac involvement, bleeding diathesis, respiratory failure, septicemia. Cardiac involvement. এক্স্যাক্টলি আমরা জানি অ্যামাইলোইডোসিস, অ্যামাইলয়েড গুলো হচ্ছে বিভিন্ন জায়গায় ডিপোজিশন হয়, তার মধ্যে হার্টেও হয়। সো ওইখান থেকে হার্ট অ্যাটাক বা অ্যারেস্ট হয়ে, বা স্পেশালি তাদের কিন্তু কার্ডিয়াক কন্ডাকশন ব্লকও হয়, হার্ট ব্লকও হয়। সো ওইভাবে হচ্ছে আমাদের স্পেশালি কার্ডিয়াক ইনভলভমেন্টের জন্য মারা যায়। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের, which of the following has the greatest effect of EGFR calculation, MDRD ইকুয়েশন অনুসারে কি? তাহলে EGFR এর ক্ষেত্রে আমাদের গ্রেটেস্ট এফেক্ট করে কোন ফ্যাক্টরটার উপর ডিপেন্ড করে? এজ, বডি ওয়েট, মাসল মাস, ইথনিসিটি, সেক্স। Muscle mass. মাসল মাস, এক্স্যাক্টলি। মাসল মাস বেশি থাকলে ক্রিয়েটিনিন বেশি থাকে, আর মাসল মাস কম থাকলে ক্রিয়েটিনিন কম থাকে। সো এটা হচ্ছে গ্রেটেস্ট এফেক্ট পড়ে হচ্ছে ইজিএফআর এস্টিমেশনের ক্ষেত্রে, রাইট। Which of the following statement best fit with the explanation and treatment and outcome for her condition? Explanation, treatment, and outcome for her condition. 33 years old woman attends GP new patients screening and was found to have hypertensive. And BP passes to 155/90. Early retinal change consistent with the hypertension are seen on the fundoscopy. That means hypertensive retinopathy already developed kore geche. A subsequent ultrasound scan reveals the kidney of normal bipolar length. Angiography reveals the concentric narrowing of the renal artery. Okay, concentric narrowing of the renal artery. তারপর হচ্ছে with no evidence of the atherosclerosis in the other areas of the vascular tree on imaging. So which of the following statement best fit with the explanation and treatment and outcome of our condition? Angioplasty resolved symptoms 90% in patient with the clinical presentation. Are hypertension likely to be associated with reduced aldosterone secretion? Renal artery narrowing is likely to be progressive. Renal artery narrowing progression is variable. She is likely to have the atherosclerotic disease elsewhere. Renal artery narrowing progression is variable. Angioplasty resolves symptoms. রাইট। সো এই জন্য হচ্ছে দেখা যায় অ্যাসিমেট্রিক্যাল কিডনিও আমরা পেয়ে থাকি, অর্থাৎ দেখা যায় যে ডান পাশেরটা যদি ন্যারোইং হয় বাম পাশেরটা নাও হতে পারে, আবার দুইটাও হতে পারে, আবার বিভিন্ন জায়গায় থাকতে পারে। সো এইটা ন্যারোইংটা হচ্ছে ভেরিয়েবল, নট কনস্ট্যান্ট বা প্রোগ্রেসিভ টাইপ। তাহলে রেনাল আর্টারি ন্যারোইং হচ্ছে প্রোগ্রেশনটা হচ্ছে ভেরিয়েবল হয়ে থাকে। Which of the following is the most likely to be cause of her presentation? Most likely to be cause of her presentation. 65 years old man is admitted to the emergency department with progressively worsening renal function. Her GP has tracked an increase in her creatinine from 210 থেকে 385 এ চলে গেছে for the last 3 months.
তাহলে এই কন্ডিশনের উপর বেসিস করে আমরা এইটাকে কি বলতে পারি? RPGN. RPGN, রাইট, RPGN। তাহলে র্যাপিডলি যেহেতু আমাদের ক্রিয়েটিন খারাপ হয়ে গেছে, রেনাল ফাংশন, সো এটা হচ্ছে RPGN ডেভেলপ করে গেছে। He has suffered from worsening pitting edema affecting the both legs and blood pressure 155/90, pulse হচ্ছে 75 regular. His chest is clear, abdomen is soft and non-tender with no masses, complement level হচ্ছে normal আছে, okay? So which of the following is the most likely to be the cause of his presentation? Shunt nephritis, diffuse proliferative glomerulonephritis, as with the SLE, glomerulonephritis, as with the subcutaneous bacterial endocarditis, subacute bacterial endocarditis, primary membranous glomerulonephritis, primary type 1 membranoproliferative glomerulonephritis. তাহলে এখানে লাস্টে কিন্তু ওরা একটা শর্ত দিয়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে, কমপ্লিমেন্ট লেভেল হচ্ছে নরমাল, তাহলে টাইপ 1 আমরা বলতে পারবো না, ঠিক আছে? কারণ কমপ্লিমেন্ট লেভেল কমপ্লিমেন্ট 3 কিন্তু টাইপ 1 এ কম থাকে, সো এটা বাদ। Primary membranous glomerulonephritis. কোনো কজ নাই না, কারণ তো ওরা দেয় নাই। না। হ্যাঁ, কারণ নাই, কোনো কারণে হয়েছে সেটা দেয় নাই, এটা একটা ভালো কথা। এন্ডোকার্ডিটিস তো ফিচার নাই, অ্যাসিডেরও ফিচার নাই, শান্ট নেফ্রাইটিস এটাতে তো C3 লেভেল কমে, সেটা যেহেতু নরমাল ওইটাই হয়। সো এটাই হবে প্রাইমারি মেমব্রেনাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, কোনো সেকেন্ডারি কজটাস কারণ নাই। ইয়া, সো এটা হচ্ছে আমাদের প্রাইমারি মেমব্রেনাস glomerulonephritis and IgA nephropathy are seldom associated with the low serum complement. So they may will be associated with the significant urinary protein loss, which almost certainly account for originating the pitting edema of the both lower limbs seen here. Okay, so next question. Which one of the following diagnoses fit best with this clinical picture? Diagnosis. 72 years old bipolar patients seen in the renal new patient clinic, complaints of thrust 6 weeks ago. Okay, 6 weeks ধরে the thrust হচ্ছে, bipolar disorder patient, okay? তাহলে এবং সে হচ্ছে she is not previously known case of CKD. ইউরিয়া হচ্ছে 21, ক্রিয়েটিন একটু বাড়ছে, সোডিয়াম বেড়ে গেছে, আর অসমোলারিটি ইউরিনের হচ্ছে কমে গেছে। ডায়াগনোসিস কি হবে না দেখে বলেন? Nephrogenic. সাইকোজেনিক পলিডিপসিয়া। Nephrogenic diabetes insipidus. সাইকোজেনিক কেন হবে? এখানে ইউরিন অসমোলারিটি হচ্ছে লো, সোডিয়াম কনসেন্ট্রেশন হচ্ছে বেড়ে গেছে, দ্যাট মিন্স হাইপার অসমোলারিটি আছে প্লাজমাতে, আর পেশেন্ট হচ্ছে বাইপোলার ডিসঅর্ডার পেশেন্ট, দ্যাট মিন্স মনে মনে ধরতে হবে পেশেন্ট কি খায়? লিথিয়াম খায়, ঠিক আছে? আর লিথিয়াম খাইলে আমাদের কি হয়? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, ওকে? সো এটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। Okay, great. So next question আমরা আসি, which of the following agent is likely to have the greatest impact in reducing proteinuria in this condition? Reducing proteinuria in this condition, minimal change nephropathy একটা পেশেন্ট, ওকে? তাহলে আমরা 3+ প্রোটিন যাই, তাহলে এই পেশেন্টকে আমরা কোন জিনিসটা দিব? prednisolone. Which of the following is the most likely cause? Most likely cause ki 42 years old woman who has undergone the kidney transplant for diabetes related and stress renal failure ashe to the clinic complaining of excessive hairiness. Tale hair growth baড়ছে, তাই না? And stress renal failure patient, she takes a number of medications including antihypertensive, immunosuppressant and corticosteroid. তাহলে কোন ড্রাগটা আমাদের হেয়ার গ্রোথ লেভেল বাড়ায় দেয়? সাইক্লোস্পোরিন, রাইট। আরেকটা কমপ্লিকেশন মনে রাখতে হয় আমাদের সাইক্লোস্পোরিন রিলেটেড, সেটা কি? জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, এক্স্যাক্টলি, জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া, ওকে? ফিনাইটোইনে কিন্তু আমাদের জিঞ্জিভাল হাইপারপ্লাসিয়া করে, এটা মনে রাখতে হবে। ফিনাইটোইনের একটা সাইড ইফেক্ট আমাকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ফিনাইটোইন কোনো পেশেন্টে দিলে তাদের লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়ে থাকে, হ্যাঁ, লিম্ফ অ্যাডেনোপ্যাথি হয়ে থাকে ফিনাইটোইন রিলেটেড। ওইটা আমরা ফার্মাকোলজি যখন পড়বো তখন এটা পাবো, ওইটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। ওকে, which of the following is the most likely diagnosis? Okay, so 79 years old একটা পেশেন্ট মাল্টিপল মাইলোমা নিয়ে আসছে, for the past 3 years ধরে তার মাল্টিপল মাইলোমা হচ্ছে। He presented with the lethargy, muscle ache, pain in his lower back.
ওকে, লোয়ার ব্যাক যেহেতু মাল্টিপল মাইলোমা পেশেন্ট, সো লোয়ার ব্যাক পেইন আছে। আর্টেরিয়াল ব্লাড স্যাম্পলিং এ তারা মেটাবলিক অ্যাসিডোসিস পাইছে এবং পটাশিয়ামটা হচ্ছে কম, ইউরিনের পিএইচ হচ্ছে 5.2। তাহলে এটা আরটিএ পেশেন্ট কোন টাইপের মধ্যে পড়বে? টাইপ 1। টাইপ 1, তাই না? মাল্টিপল মাইলোমা, তারপরে হচ্ছে আমাদের রিমাটয়েড আর্থ্রাইটিস, তারপরে মানে ইনফ্লামেটরি যেগুলো আর কি, সেগুলো হচ্ছে আমাদের টাইপ 1 এর মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখানে আবার মেটাবলিক অ্যাসিডোসিস থাকবে, রাইট? ওকে, এটা হচ্ছে টাইপ 1। ওরা টাইপ 2 দিল কেন? হোয়াই? ইউরিনের পিএইচ টাইপ 1 এ কখন মানে 5.5 এর উপরে থাকবে না? পিএইচ এর মানটা, হ্যাঁ, এটা একটা হ্যাঁ। ভালো কোশ্চেন। পিএইচ তো এখানে ইউরিনের পিএইচ হচ্ছে এখানে বেশি থাকে, কারণ টাইপ 1 এ হাইড্রোজেন আয়নটা রিঅ্যাবজর্পশন হয়। হ্যাঁ, হাইড্রোজেন আয়নটা হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়, যার জন্য তুলনামূলকভাবে পিএইচ এর মানটা টাইপ 2 এর চেয়ে বেশি থাকে। এটা একটা ভালো পয়েন্ট বলছেন। আর টাইপ 2 এর ক্ষেত্রেও কিন্তু বাইকার্বনেট আয়নের রিঅ্যাবজর্পশনটা ইনহিবিটেড হয়, প্রিভেন্টেড হয়। ওটাও কিন্তু আপনার অ্যালকালাইন পাওয়া যায় পিএইচ, তবে হচ্ছে এই টাইপ 1 এর চেয়ে পিএইচ হচ্ছে কম থাকে আর কি টাইপ 2 তে। আচ্ছা, দেখি ওনারা ব্যাখ্যাটা কি দিছে। টাইপ 2 এর ক্ষেত্রে বলছে occurs due to the decreased proximal bicarbonate reabsorption leading to hypokalemia, hyperchloremia and metabolic acidosis. A common feature causes the proximal RTA including the Fanconi syndrome, primary hyperparathyroidism, multiple myeloma, মেডিকেশন হচ্ছে আমাদের অ্যাসিটাজোলামাইড, টেট্রাসাইক্লিন, হ্যাঁ, এইগুলো হচ্ছে ইনভলভ থাকে, এবং উইলসন ডিজিজ, ঠিক আছে, উইলসন ডিজিজ আমাদের টাইপ 2 এর সাথে ইনভলভ থাকে। ওকে, তাহলে পিএইচ এর মানটা আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, সো পিএইচ এর মানটা 5.5 আর বেশি যদি হয় সেটা হচ্ছে আমাদের স্পেশালি টাইপ 1 আরটিএ তে যায়, আর তার নিচে থাকলে সেটা হচ্ছে আমাদের টাইপ 2 তে যায়। Okay, fine. So next question আসি, which 62 years old man present with the symptoms of potassium. He has a smoothly enlarged prostate, rectal examination and prostatic biopsy consistent with the benign disease. Which one of the following classes of drug is most appropriate to relieve his symptom? তাহলে symptom relieve করতে আমরা কোনটা দিব? আলফা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট। আলফা অ্যাড্রেনার্জিক অ্যান্টাগনিস্ট, আলফাজোসিন, টেমসোলোসিন, এই সকল ড্রাগগুলো হচ্ছে আমরা সিম্পটম রিলিফ করতে দিয়ে থাকি। আর লং টাইম বেনিফিট পাওয়ার জন্য আমরা যেটা দেই সেটা হচ্ছে ফিনাস্টেরাইড। ওকে, 60 years old man presented with the periorbital and peripheral edema is undergoing the investigation of suspected nephrotic syndrome. He has the past medical history of hypertension and deep positive হচ্ছে 3+ protein আছে। এখন what would the result of blood test is most likely to show? Decreased fibrinogen level, decreased total thyroxine level, increased antithrombin 3 level, raised blood glucose level, raised folate level. ডিক্রিজ টোটাল থাইরক্সিন Decrease লেভেল। total thyroxine. টোটাল thyroxine level। Exactly, decreased total thyroxine level, কারণ নেফ্রোটিক সিনড্রোমে আমরা জানি থাইরোগ্লোবুলিনটা হচ্ছে আমাদের ইউরিনের সাথে বের হয়ে যায়। হ্যাঁ, থাইরোগ্লোবুলিনটা যেহেতু ইউরিনের সাথে বের হয়ে যায়, তখন থাইরোগ্লোবুলিনের সাথে কিছু অ্যান্ড্রোজেনাসলি সিনথেসাস থাইরয়েড হরমোন আমাদের বের হয়ে যায়। ওকে, যার জন্য টোটাল থাইরক্সিনটা হচ্ছে ডিক্রিজড হয়, টোটালটা, নট ফ্রি, কারণ থাইরোগ্লোবুলিনের সাথে যেটা অ্যাটাচ থাকে সেটা বের হয়, যার জন্য হচ্ছে টোটাল থাইরক্সিনটা ডিক্রিজ হয়, নট ফ্রি থাইরক্সিন। ওকে, right. So which of the following is the most appropriate treatment? আমরা কি দিব? Most appropriate treatment. 32-year-old patient with the cytomegalovirus positive, তাহলে সিএমবি পজিটিভ কি দিয়ে ট্রিটমেন্ট করবেন? গ্যানসাইক্লোভির। অথবা benzyclovir। ওকে, গ্যানসাইক্লোভির, রাইট। Which of the following 14 দিন is the পরে কি দিতে বলছিলেন? ব্যালগ্যানসাইক্লোভির হচ্ছে 14 দিন পরে দেওয়া হয়। ওকে, which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি? এখানে ইউরিনে প্রোটিন এন্ড ব্লাড হচ্ছে নেগেটিভ আছে, কিন্তু ইউরিনের অসমোলারিটি হচ্ছে 450, তার মানে অসমোলারিটিটা এখানে বেশ ভালোই আছে। একটু সিনারিটা দেখে ফেলি। 35 years old patient who is usually physically fit and has no past medical history of note
and work as a fitness instructor present to the clinic with the polyuria, polydipsia, tiredness and lethargia. Patient আমাদের কাছে present করছে polyuria, polydipsia, tiredness, lethargy. Okay. He is not on any regular medication or prescription drugs, but does take the ibuprofen এবং diclofenac patient পায় most of the day because of sports injury জন্য সে হচ্ছে এই সকল ড্রাগ গুলো পেয়ে থাকে। On examination he looks dehydrated and his blood pressure হচ্ছে কমে গেছে 105/55 dehydrated আছে। That means হচ্ছে polyuria হচ্ছে হ্যাঁ polydipsia হচ্ছে এই জন্য dehydrated হচ্ছে। আবার এইদিকে হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন মধ্যে পটাশিয়ামটা হচ্ছে কমে গেছে, বাইকার্বনেট কমে গেছে, তার মানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, হাইপোক্যালেমিয়া আছে, ব্লাড প্রেশার নরমাল। ওকে, তাহলে হাইপোক্যালেমিয়া, ব্লাড প্রেশার হচ্ছে নরমাল, রাইট। সো এইখানে আর যদি খেয়াল করি ক্রিয়েটিনিনটা কিছুটা বাড়ছে, ব্লাড সুগার হচ্ছে 9 একটু বেশি আছে, ইউরিন অসমোলারিটিটা হচ্ছে 450। ওকে, আর ইউরিনে প্রোটিন প্লাস ব্লাড হচ্ছে নেগেটিভ। ওকে, একটা ধরবো অপশন, তারপর আমরা ডায়াগনোসিসে পৌঁছে যাব। ফার্স্ট ইজ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, সাইকোজেনিক পোলিডিপসিয়া, হাইপার অসমোলার ডায়াবেটিক যে ডায়াবেটিক ক্রাইসিস, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস, আর্গার ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। হাইপোক্যালেমিয়া উইথ নরমাল ব্লাড প্রেশার থাকে কোথায় বলেন, তাহলেই বুঝে যাবেন। রেনাল টিউবুলার acidosis. এক্স্যাক্টলি, ঠিক আছে, এক্স্যাক্টলি এটা হচ্ছে আমরা জানি যে হাইপোক্যালেমিয়া উইথ নরমাল ব্লাড প্রেশার, দ্যাট মিনস হচ্ছে আমাদের রেনাল টিউবুলার অ্যাসিডোসিস টাইপ 1 টাইপ 2 দুটাতেই আমরা পেয়ে থাকি। সো এখানে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, ঠিক আছে, তাহলে হাইপোক্যালেমিয়া উইথ নরমাল ব্লাড প্রেশার এন্ড মেটাবলিক অ্যাসিডোসিস। যদি হাইপারক্লোরিমিয়াটা দিতে আরো ভালো হইতো, আর অ্যানায়ন গ্যাপ করলে আমরা এটা নরমাল পাবো। ওকে, সো পেশেন্টের তাহলে হচ্ছে গিয়ে আমাদের এই ডিস্টাল রেনাল টিউবুলার অ্যাসিডোসিস, এটাই হচ্ছে এখানে ডায়াগনোসিস। ভাইয়া এর আগে একটা কোশ্চেন, ওই যে টাইপ 1 আর টাইপ 2 এর যে ইউরিন পিএইচ এর কথা কি জানি বলছিলেন? হ্যাঁ, ইউরিন পিএইচ হচ্ছে টাইপ 1 এ হচ্ছে ইউরিনের পিএইচটা বেশি থাকে, ইউজুয়ালি 5.5 এর চেয়ে বেশি হয়। হ্যাঁ, কারণ কি? কারণ হচ্ছে টাইপ 1 এর মেইন প্যাথোলজিটা হচ্ছে হাইড্রোজেন আয়নটা ইউরিন থেকে হচ্ছে রিঅ্যাবজর্পশন হয়ে যায় কিডনি দিয়ে। ওকে, আমাদের বডিতে রিঅ্যাবজর্পশন হয়ে যায়, যার জন্য হচ্ছে ইউরিনের মধ্যে হাইড্রোজেন আয়ন কমে যায়। তো ইউরিনে হাইড্রোজেন আয়ন কমে যাওয়া মানে হচ্ছে পিএইচ এর পরিমাণ বেড়ে যাবে, অ্যালকালাইন হয়ে যায় আর কি ইউরিনটা। তো ইউরিনের পিএইচটা ইউজুয়ালি 5.5 এর চেয়ে বেশি থাকে। আর টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিসেও অ্যালকালাইন পিএইচই থাকবে, কারণ কি? ওইটা তো হচ্ছে আপনার বাইকার্বনেট আয়নটা রিঅ্যাবজর্পশন হতে পারে না। ওকে, তাহলে টাইপ 1 হচ্ছে হাইড্রোজেন আয়ন রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যার জন্য ইউরিনটা অ্যালকালাইন। আর টাইপ 2 তে ইউরিন অ্যালকালাইন থাকে, কারণ কি? বাইকার্বনেট আয়নটা ওইখানে রিঅ্যাবজর্ব হতে পারে না, মানে হচ্ছে ইউরিনে বাইকার্বনেট আয়নটা হচ্ছে চলে যায়, যার জন্য ইউরিনের পিএইচটা বাড়ে, তবে টাইপ 1 এর চেয়ে বেশি বাড়তে পারে না, ওইখানে হচ্ছে 5.5 এর চেয়ে কম থাকে আর কি। সো ওইটা হচ্ছে একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন, what characteristic lesions would you expect to find on his renal biopsy? তাহলে anti-GBM antibody পজিটিভ, গুড পাস্টোর সিনড্রোম বা গুড পাস্টোর ডিজিজ। তাহলে আমরা রেনাল বায়োপসি করলে কি পাবো? ক্রিসেন্ট পাবো, মেসেঞ্জার আইজিএ ডিপোজিশন পাবো, থিকেন গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন পাবো, অ্যামাইলয়েড ডিপোজিশন পাবো, কিউমেল উলসেন নডিউল পাবো। Crescent. সো আমরা জানি যে জিবিএম যেগুলো আছে গুড পাস্টোর ডিজিজ, এগুলো হচ্ছে আরপিজিএন হিসাবে আমাদের কাছে প্রেজেন্ট করে, যেহেতু তার ক্রিয়েটিনিনটা অনেক বেশি দেওয়া দিচ্ছে, ঠিক আছে, আর হেমোক্রাইসিস হেমাচুরিয়া তো আছে, সো এই জন্য আমরা হচ্ছে ক্রিসেন্ট পেয়ে থাকি। আর ইউজুয়ালি আমরা নরমাল আমরা যে গুড পাস্টোর ডিজিজের রেনাল বায়োপসির ফাইন্ডিংস পাই, সেটা হচ্ছে লিনিয়ার আইজিজি ডিপোজিশন পেয়ে থাকি, রাইট। Which one of the following is the most probable diagnosis? So 56 years old woman with a 15 years history of rheumatoid arthritis, তাহলে 15 বছর ধরে rheumatoid arthritis, তাহলে এরকম একটা লং হিস্ট্রি যদি কোনো পেশেন্ট আমাদেরকে কোশ্চেনের মধ্যে নিয়ে আসে, তাহলে আমরা একটা মনে একটা ডিডি হইলো দাঁড়া করে রাখতে হবে, সেটা কি? অ্যামাইলোইডোসিস হতে পারে। হ্যাঁ, এটা একটা আমরা মাথায় রাখতে পারি। আচ্ছা দেখি আর কি বলছে। হি হ্যাজ বিন রেগুলারলি টেকিং ডাইক্লোফেনাক ফর পেইন রিলিফ। ওকে, she present with the mild chronic kidney disease and hyperkalemia এবং হচ্ছে অ্যাসিডোসিস নিয়ে আসছে। ওকে, তাহলে এখানে আবার ঘটনাটা উল্টা দিছে, হাইপারক্যালেমিয়া আছে এবং হচ্ছে অ্যাসিডোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস। ওকে, সো ব্লাড টেস্ট শো দ্য ডিক্রিজ প্লাজমা রেনিন এবং হচ্ছে অ্যালডোস্টেরন হচ্ছে কমে গেছে, আবার ইউরিনে ট্রেস প্রোটিন পাওয়া যাচ্ছে।
রাইট। ট্রেস প্রোটিন, আবার এখানে হচ্ছে রেনিনও কম, আবার অ্যালডোস্টেরনের পরিমাণও কিন্তু কম। রেনিন কম, অ্যালডোস্টেরন কম, হাইপারক্যালেমিয়া, মেটাবলিক অ্যাসিডোসিস। সো এবার বলেন রেনাল টাইপ টিউবুলার। 4 tubular এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এটা হচ্ছে টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ওইখানে আমরা জানি যে অ্যালডোস্টেরনটা হচ্ছে রেজিস্ট্যান্স থাকে, ঠিক আছে, অ্যালডোস্টেরন হচ্ছে কাজ করতে পারে না। ওকে, সো এখানের জন্য আমাদের রেনিন কম, অ্যালডোস্টেরন কম আছে। আর মেটাবলিক অ্যাসিডোসিস তো সব রেনাল টিউবুলার অ্যাসিডোসিসে পাই, আর এটা হচ্ছে হাইপারক্যালেমিয়া থাকে টাইপ 4 এ অনলি। ওকে, সো দিস ইজ টাইপ 4 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস। ভেরি গুড। ওকে, সো নেক্সট কোশ্চেন আসি। 46 years old woman is suffering from nephrotic syndrome secondary to long-term use of penicillamine for rheumatoid arthritis এর জন্য তার nephrotic syndrome develop করছে। So she has raised ESR and serum protein electrophoresis is arranged as a part of his routine blood screen. Which of the following scheme best fits with the abnormalities are that typically seen on protein electrophoresis in patient with the nephrotic syndrome? আচ্ছা, nephrotic syndrome মেইনলি অ্যালবুমিন কমে যায়, ঠিক আছে, তবে তার ফ্র্যাকশনাল অনুসারে যেটা বাড়ে, কেউ বলতে পারেন কোনটা বাড়ে? ফিব্রিনোজেন তো বাড়ে। ফিব্রিনোজেন বাড়ে, আর গ্লোবুলিন মধ্যে যে গ্লোবুলিন যেটা আছে প্রোটিন, ওইটা হচ্ছে আবার বাড়ে, হ্যাঁ, কম্পেনসেটরি রেস্ট করে। তো এখন এই যে অপশন গুলো দেওয়া আছে তার মধ্যে ডিক্রিজ আলফা 1 এন্ড ইনক্রিজ আলফা 2 গ্লোবুলিন ফ্র্যাকশন এন্ড ডিক্রিজ সেরাম অ্যালবুমিন লেভেল। আচ্ছা, তারপরে হচ্ছে আলফা 1 গ্লোবুলিন ফ্র্যাকশন ইনক্রিজ করে শুধু, ইনক্রিজ সেরাম অ্যালবুমিন কনসেন্ট্রেশন, ইনক্রিজ আলফা 1 আলফা 2 গ্লোবুলিন ফ্র্যাকশন এন্ড ইনক্রিজ সেরাম অ্যালবুমিন, increase alpha 1 alpha 2 globulin fraction and decrease serum albumin. Which one? অপশন ই। Right, option E, তাই না? তাহলে আলফা 1 অর্থাৎ টোটাল গ্লোবুলিন ফ্র্যাকশনটা হচ্ছে বাড়ে আর অ্যালবুমিন ফ্র্যাকশনটা হচ্ছে কমে যায়। ওকে, আর মেইনলি হচ্ছে যখন অ্যালবুমিন বেশি কমে যায় লিভার থেকে, তখন হচ্ছে আমাদের বেশি করে ফিব্রিনোজেন সিনথেসিস হয়। হ্যাঁ, এই ফিব্রিনোজেন আবার থ্রম্বোএম্বোলিজম করতে খুব ভালোভাবে হেল্প করে। ওকে, so 25 years old man present with the hematuria and hemoptysis, edema এবং proteinuria নিয়ে আসছে। তাহলে hematuria, hemoptysis, edema, proteinuria. Okay, so he is currently being investigated for respiratory symptoms and has recently diagnosed with the hypertension, deep-stick 3+ blood acid, 3+ protein acid, and blood results show the normal albumin level. Okay, so which of the following investigation would you most appropriate to arranging the diagnosis? আগে ডায়াগনোসিসটা বলেন তো কি হবে এটা? গুড পাস্টার সিনড্রোম। গুড পাস্টার হতে পারে, তাই না? হেমোপ্টাইসিস, হেমাচুরিয়া আছে, সো এটা একটা পয়েন্ট। ওকে, তাহলে আমরা এখন এই গুড পাস্টার ডিজিজকে ডায়াগনোসিস করার জন্য কোন ইনভেস্টিগেশনটা করতে পারি? রেনাল বায়োপসি। এক্স্যাক্টলি, রেনাল বায়োপসি করব। সো রেনাল বায়োপসিতে জানি কি পাই? লিনিয়ার আইজিজি ডিপোজিশন হয়। ওকে, great, great. So which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হবে? So you are asked to review the orthopedic colleagues to review 28-year-old victim blunt trauma after the motorcycle accident. ঠিক আছে, মোটরসাইকেল ব্লান্ট ট্রমা হয়েছে, তার মানে কলাপসের মতোই আর কি, ঠিক আছে, পয়রা রয়েছে ফ্লোরের মধ্যে, ব্লান্ট ট্রমা মানে এরকম। তাহলে একটা ডিডি মাথায় রাখতে হবে, সেটা কোনটা? রhabdomyolysis। Rhabdomyolysis. Right, right. So এখানে extensive lower limb damage আছে and require large amount of analgesia দরকার। Orthopedic surgeon are concerned about his blood result, potassium summers and after the accident and 6.7 হয়েছে, তার মানে স্বাভাবিক rhabdomyolysis বাড়ে। ক্যালসিয়াম দেখেন কমে গেছে। ওকে, ফাইন, কারণ মায়োগ্লোবিন গুলো ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে, যার জন্য ক্যালসিয়াম কমে যায়। And urine is positive to the deep-stick, hematuria তো তার থাকে for the blood. So এটা exactly এটা হচ্ছে rhabdomyolysis. আমরা ইনিশিয়াল ট্রিটমেন্ট কি দিব? হাইড্রেশন। Very good, normal saline hydration দিব, right? So পরের কোশ্চেনটা আসি আমরা, which of the following immunoglobulin is expected to account for this process? For this process in immunoglobulin, আচ্ছা, 37 years old woman present the renal ward with involving the back abdominal pain, and she has history of polycystic kidney disease and underwent second kidney transplant about 7 years after her first. She has a full compliance with the immunosuppressive medication and biopsy is arranged. এখানে যেটা আমরা লক্ষণীয় সেটা হচ্ছে গিয়ে
ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে। তার মানে একটা পেশেন্টের রেনাল ট্রান্সপ্লান্ট করেছিল, এখন ব্যাক অ্যাবডোমিনাল পেইন আছে, ঠিক আছে, রেনাল ট্রান্সপ্লান্টের হিস্ট্রিটা কিন্তু অনেকদিন আগে, 7 ইয়ার্স। তাহলে এই ক্ষেত্রে কোন অ্যান্টিবডিটা আমরা পজিটিভ পাবো, কোন ইমিউনোগ্লোবুলিন আইজিজি আইজিজি, জি রাইট। তো এটা হচ্ছে আইজিজি মেডিয়েটেড, তার হচ্ছে গ্রাফট হচ্ছে এখন রেনাল ট্রান্সপ্লান্টটা রিজেক্টেড হচ্ছে আর কি। ওকে, ফাইন। So next question হচ্ছে which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? 60 years old man who has previously thought to essential hypertension refer করছে ক্লিনিকে, his hypertension control is deteriorated, control হচ্ছেই না, and তারপরে সে হচ্ছে amlodipine, indapamide, remiprid, তিনটে অ্যান্টিহাইপারটেনসিভ পাচ্ছে, তাও কন্ট্রোল হচ্ছে না, বিপি 155/98। এখানে লেফট ক্যারোটিড ব্রুই আছে, যেহেতু একটা ক্যারোটিড ব্রুই আছে মানে কি এখানে কি আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস আছে, রাইট। যখন কোনো একটা পেশেন্টের রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকবে এবং বডিতে একটা অ্যাথেরোস্ক্লেরোসিসের ইভেন্ট থাকবে, তার সাথে যদি মানে রেজিস্ট্যান্ট হাইপারটেনশন থাকে, তখন আমাদের মাথায় একটা ডিডি রাখতে হবে, সেটা কোনটা? রেনাল আর্টারি এক্স্যাক্টলি রেনাল আর্টারি স্টেনোসিস। তাহলে আমাদের মোস্ট লাইকলি কজ অফ দিস পেশেন্টের হাইপারটেনশনের এইটা হচ্ছে রেনোভাস্কুলার ডিজিজ তথা রেনাল আর্টারি স্টেনোসিস, রাইট। 23 years old man has recurrent attack of hepatitis. Recurrent attack of hepatitis আছে, okay? So he now present with the bone pain, muscle weakness, polyuria and polydipsia. His past medical history includes a recurrent ureteric infection. There is no family history of hepatitis. Slit lamp examination shows the greenish brown discoloration with his cornea. আচ্ছা, এটা diagnosis বলেন। গিলবার্ট সিনড্রোম, উইলসন ডিজিজ। উইলসন ডিজিজ, এটা থেকে তার হচ্ছে এখন যেটা হচ্ছে হেপাটাইটিস হচ্ছে, তার সাথে রিকারেন্ট ইউরেট্রিক ইনফেকশন হচ্ছে, ওকে। সো মানে এখন বলা যায় যে পলিউরিয়া পলিডিপসিয়া, তার মানে হচ্ছে এটা আমরা যদি উইলসন ডিজিজ দা ফালায় আর কি, তাহলে পলিউরিয়া পলিডিপসিয়া না। আচ্ছা, which one of the following is the most common associated with this condition? Hypercalcemia থাকবে, আচ্ছা, হাইপারক্যালেমিয়া হবে, হাইপোফসফেটেমিয়া হবে, ইনক্রিজ সেরাম বাইকার্বনেট আর মেটাবলিক অ্যাসিডোসিস। হাইপোফসফেটেমিয়া হবে। আচ্ছা, এখানে পয়েন্টটা হচ্ছে গিয়া হাইপোফসফেটেমিয়া যদি আমরা চিন্তা করি, একটা হচ্ছে পেশেন্টের উইলসন ডিজিজ, হ্যাঁ, আচ্ছা, উইলসন ডিজিজ তার সাথে পলিউরিয়া পলিডিপসিয়া আছে এবং সেটা হচ্ছে বোন পেইন মাসল উইকনেস আছে, তার মানে পটাশিয়ামও কম আছে, ওকে। আবার এইদিকে হচ্ছে রিকারেন্ট ইউরেট্রিক ইনফেকশন হিস্ট্রি আছে। সো উইলসন ডিজিজ যদি আমরা রেনাল টিউবুলার স্টেনোসিসে পালাই, তাহলে টাইপ কততে আসে? টাইপ 2 টাইপ 2, টাইপ 1 দুইটাই কিন্তু হাইপোফসফেটেমিয়া থাকে, রাইট। টাইপ 1 প্লাস টাইপ 2 দুটাতে হচ্ছে হাইপোফসফেটেমিয়া থাকে। সো এক্স্যাক্টলি এটা হচ্ছে মানে পেশেন্টটা উইলসন ডিজিজ এবং তার হচ্ছে আমাদের টাইপ 2 রেনাল টিউবুলার স্টেনোসিস আছে, সেই অনুসারে টাইপ 1 টাইপ 2 দুটাতে হচ্ছে আমাদের হাইপোফসফেটেমিয়া থাকে, এই জন্য এটা আনসার হচ্ছে আমাদের হাইপোফসফেটেমিয়া হবে। So Wilson disease is the real inborn error of the copper metabolism. So diagnosis here. So this is evidenced by the clinical picture of the recurrent hepatitis and slit limb examination. Kaiser pressure ring আছে, KF ring যেটা বলি, যার জন্য হচ্ছে green brownish discoloration of the cornea. So due to the characteristic copper deposition of the descendant membrane, it is autosomal recessive disease. Therefore, the both parents need to carry the disease and may not manifest as symptoms themselves. The condition can causes type 2 renal tubular acidosis করে, কার্ডিনাল ফিচার হচ্ছে অ্যাসিডোসিস থাকবে, হাইপোক্যালেমিয়া এবং হাইপোফসফেটেমিয়া হয়, এন্ড ইনএবিলিটি টু লোয়ার দ্য ইউরিন পিএইচ বিলো হচ্ছে 5.5 এর নিচে থাকবে। সো ডেসপাইট দ্য সিস্টেমিক অ্যাসিডোসিস, প্রেজেন্স অফ দ্য বাইকার্বনেট ইন দ্য ইউরিন, ডেসপাইট দ্য সাবনর্মাল প্লাজমা বাইকার্বনেট, so help differentiate between the type 1 and type 2 renal tubular acidosis. If the urine can be acidified, then this is more suggestive of the type 2 renal tubular acidosis. Okay. ভাইয়া টাইপ 2 এর সাথে এটা কিভাবে আলাদা করলো? কোনটা আপু? ভাইয়া ওই যে আগে যে বললেন যে আবার একটু উপরে দেখি ভাইয়া স্ক্রিনটা।
মানে টাইপ 1 থেকে টাইপ 2 আরটিএ কেমনে ডিফারেনশিয়েট করছে এটা বলছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে টাইপ কিভাবে ডিফারেন্স? এখানে ডিফারেন্সিয়েটিং পয়েন্টটা হচ্ছে উইলসন ডিজিজটা হচ্ছে টাইপ 2 এর সাথে অ্যাসোসিয়েটেড। ওকে, টাইপ 2 এর সাথে উইলসন ডিজিজ, ফ্যানকনি সিনড্রোম, ওকে, এগুলো হচ্ছে টাইপ 2 এর সাথে। এসিটাজোলামাইড, টেট্রাসাইক্লিন, ওকে, এগুলো হচ্ছে টাইপ 2 এর সাথে অ্যাসোসিয়েটেড থাকে। সেজন্য আমরা, যেহেতু তার গ্রিনিশ ব্রাউন ডিসকালারেশন আছে, তার মানে এটা হচ্ছে কাইসার ফ্লিশার রিং, কেএফ রিং। সো আমরা হচ্ছে উইলসন ডিজিজ, সেভাবে আমরা হচ্ছে টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস গেছি আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা পয়েন্ট। আর টাইপ 2 রেনাল টিউবুলার অ্যাসিডোসিস হচ্ছে হাইপোফসফেটেমিয়া থাকে। এটা শুধু টাইপ 2 তে না, টাইপ 1 ও হাইপোফসফেটেমিয়া থাকে আর কি। হ্যাঁ, এটা। আর ডিফারেন্সিয়েটিং এ আরো কিছু পয়েন্ট যদি বলি, সেটা হচ্ছে আমাদের টাইপ 1 এ যেটা হয় সেটা হচ্ছে যে মেইন প্যাথোলজিটা থাকে, যেটা একটু আগে বলছিলাম, যে হাইড্রোজেন আয়নটা হচ্ছে রিঅ্যাবসর্ব হয়ে যায়, ঠিক আছে, টাইপ 1 এ ইউরিনের সাথে বের হয় না, যার জন্য হচ্ছে ইউরিনটা অ্যালকালাইন হয় এবং পিএইচ এর মান থাকে ইউরিনে 5.5 এর চেয়ে বেশি। আর টাইপ 2 তে হচ্ছে বাইকার্বনেট আয়নটা হচ্ছে রিঅ্যাবসর্ব হতে পারে না, এটাও ইউরিন হ্যাঁ দিয়ে হ্যাঁ, বুঝেছি ভাইয়া, ওই যে মানে অ্যাসিডিফাইড ইউরিন হয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাসিড ইয়ান। সো তখন হচ্ছে কিছুটা পিএইচ কম থাকে আর কি ইউরিনের টাইপ 1 এর তুলনায়, যার জন্য এখানে অর্ডার দিচ্ছে ইউরিনের পিএইচটা বিলো 5.5 এর নিচে থাকবে আর কি টাইপ 2 এর ক্ষেত্রে। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে স্টোন, রেনাল স্টোন। টাইপ 1 এ রেনাল স্টোন ফরমেশন হয়, টাইপ 2 তে রেনাল স্টোন ফরমেশন হয় না। হ্যাঁ, ওকে। So which of the following would you most expect to see his blood film? এখানে ইকোলাই আছে, ওকে, সাথে হচ্ছে ইউরিয়া বেশি, বিলিরুবিন বেশি, ক্রিয়েটিনিন বেশি, রেনাল ইনভলভমেন্ট আছে, প্লেটলেট কম, থ্রম্বোসাইটোপেনিয়া আছে, আর এদিকে হচ্ছে আমাদের হিমোগ্লোবিন কমে গেছে, রাইট? পেশেন্টটা হচ্ছে বাচ্চা বয়সের একটা পেশেন্ট, তার হচ্ছে একটা ব্লাডি ডায়রিয়ার হিস্ট্রি আছে। ডায়াগনোসিস হাস Typical আর HUS. এটা হচ্ছে হাস, হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। ভেরি গুড। তাহলে হাসে আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে কোন জিনিসটা পাবো? সিস্টোসাইট। সিস্টোসাইট পাবো, তাই না? সিস্টোসাইট হচ্ছে আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়ার একটা ফিচার আর কি, হ্যামলেট সেল, সিস্টোসাইট, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরা এখানে পেয়ে থাকি। আর স্পেরোসাইট হেরিডিটারি স্পেরোসাইটোসিসে পাই। হাউজুলি বডি হচ্ছে লাইক আমরা হাইপোস্প্লোরিজম হলে পেয়ে থাকি। ম্যালেরিয়া প্যারাসাইট তো ম্যালেরিয়াতে পাবো। আর পেপেনহাইমার বডিটা মেইনলি হচ্ছে মাইলোডিসপ্লাসিয়া, ঠিক আছে, ওইখানে হচ্ছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমরা পেয়ে থাকি। Okay. Which one of the following is the most likely cause of his deteriorated blood renal function? Most likely cause deteriorated renal function. 57 years old man visited GP. New patient screen. And type 2 diabetes has a mild long-standing back pain, but no prior history of the CKD. So screening test reveals the deficient proteinuria and elevated serum creatinine. সেটা হচ্ছে 215. তাহলে ক্রিয়েটিনিন হচ্ছে বাড়ছে। ওকে, সো এখানে ব্যাক পেন আছে, ঠিক আছে, ব্যাক পেন, আবার ক্রিয়েটিনিন বেশি, ওকে, আর বয়স হচ্ছে কিন্তু বেশি আছে 75, ওকে, এবং হিমোগ্লোবিন কম আছে। পেশেন্টের প্লেন রেডিওগ্রাফ শোজ thoraco lumbar spine shows হচ্ছে collapse, lumbar vertebral collapse আছে of the lumbar spine, and there is the monoclonal band, একদম লাস্টলি একদম সরাসরি বলে ফেলছে, monoclonal band on the serum protein electrophoresis. Okay, diagnosis. অ্যামাইলয়েডোসিস। তাহলে এটা হচ্ছে Amyloidosis. তাহলে এই পেশেন্টটা হচ্ছে মাল্টিপল মায়োলোমার পেশেন্ট, মাল্টিপল ঠিক আছে, সেখান থেকে অ্যামাইলোইডোসিস ডিপোজিশন হয়েছে, হয়ে রেনাল ফাংশনটা হচ্ছে খারাপ হয়ে গেছে আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের এখানে যে ডায়াগনোসিসের মধ্যে পড়তে পারে, সেটা হচ্ছে এখন অ্যামাইলোইডোসিসের কারণে তার রেনাল ফাংশনটা মেইনলি খারাপ হয়েছে। হ্যাঁ, তাহলে মাল্টিপল মায়োলোমার পেশেন্ট, যেটা হচ্ছে অ্যামাইলয়েড ডিপোজিশন হয়েছে, হয়ে রেনাল ফাংশন অল্টার করে দিছে। সো এই রেনাল ফাংশন অল্টার বা খারাপ করার জন্য দায়ী হচ্ছে অ্যামাইলোইডোসিস। A defect on which chromosome is likely to be responsible for his clinical presentation. 35 years old man was admitted ED, having collapse after suffering from the accident, occipital headache. CT scan reveals the massive subarachnoid hemorrhage. Further investigation revealed multiple bilateral renal cyst. Diagnosis ADPKD. ADPKD. Okay, a defect on which chromosome is likely to be responsible for his clinical presentation. কোনটা? Chromosome 16. Chromosome 16, যেটা হচ্ছে more commonly associated থাকে। হ্যাঁ, chromosome 16.
85% কেসে হচ্ছে ক্রোমোসোম 16 হচ্ছে আমাদের থাকে, হ্যাঁ। আর হচ্ছে গিয়া 15% কেস হচ্ছে ক্রোমোসোম 4 মিউটেশনটা থাকে আর কি। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis কি? 18 years old woman recently refer ENT surgeons for deafness. That is deafness. ENT surgeon কাছে গেছে। আর এখানে he complains of pink stained urine মানে হচ্ছে হেমাচুরিয়া আছে, and is concerned as he is losing blood into his urine, ঠিক আছে, হেমাচুরিয়া। So she has recently suffered the respiratory infection. Okay, একটা পেশেন্টের ডেফনেস আছে, হেমাচুরিয়া আছে, ডায়াগনোসিস Alport syndrome. Alport syndrome. তো এটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। তাহলে ও মোস্ট লাইকলি ডায়াগনোসিস জানতে চাইছে, সো এটা হচ্ছে অ্যালপোর্ট সিনড্রোম। অ্যালপোর্ট সিনড্রোমের ইনহেরিটেন্স প্যাটার্নটা জানি কি? X-linked dominant. X-linked dominant. X-linked dominant, right? So urine analysis, tract ultrasound বলছে normal size kidney, no significant, no sign of obstruction. এখানে blood আছে 3+, protein হচ্ছে 1. Which one of the following is the most likely useful investigation আমরা কি করতে পারি? 35 years old man referred to the visible hematuria on two occasions prior to onset of his hematuria. Each time he had cold or respiratory infection. Diagnosis? Renal TB. তাহলে এটা হচ্ছে আইজিএ নেফ্রোপ্যাথি, হ্যাঁ। তাহলে রেসপিরেটরি ইনফেকশনের পরে তার হেমাচুরিয়া হচ্ছে মেইন ফিচার হচ্ছে এটা। তাহলে আইজিএ নেফ্রোপ্যাথি প্লাস হচ্ছে পেশেন্টের হাইপারটেনশনও ডেভেলপ করছে। তাহলে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কি করতে পারি? Renal biopsy. Renal biopsy. রেনাল বায়োপসি। সো রেনাল বায়োপসি করলে আমরা আইজিএ ডিপোজিশন পাবো, রাইট। 59-year-old man with a renal cell cancer and hemoglobin হচ্ছে 19. renal cell cancer এ hemoglobin বাড়ে আমরা জানি, hypernephroma, that means হচ্ছে erythropoietin secretion বাড়ে, সেই জন্য তাদের হচ্ছে আমার hemoglobin বেড়ে যায়। normal white blood cell count, he has past medical history of COPD and asymptomatic. Which investigation will conclusively prove that this patient is secondary polycythemia? So erythropoietin level দেখবো, হেমাটোক্রিট দেখবো, রেড সেল কাউন্ট দেখবো, রেটিকুলোসাইট কাউন্ট দেখবো, সেরাম ট্রান্সফারেন্স লেভেল দেখবো। erythropoietin level. হ্যাঁ, ইরিথ্রোপয়েটিন লেভেল আমরা দেখবো। হ্যাঁ, এখানে দেখেন তার দুইটা সিনার্জিস্টিক ইফেক্ট আছে। একটা হচ্ছে একদিকে সিওপিডির পেশেন্ট কিন্তু কিছুটা হাইপোক্সিক থাকে, হ্যাঁ। তো হাইপোক্সিক থাকার কারণে হাইপোক্সিক ইনডিউসড করেও কিন্তু ইরিথ্রোপয়েটিন সিক্রেশন হয়। আবার এদিকে রেনাল সেল ক্যান্সার আছে, এটাও আবার হাইপারনেফ্রোমা স্টেট। সো আমাদের যে কর্টিক্যাল ফাইব্রোব্লাস্ট সেল থেকে কিন্তু তখনও ইরিথ্রোপয়েটিন সিক্রেশন বেড়ে যায়। সো উভয়ের সিনার্জিস্টিক ইফেক্টই আলটিমেটলি আমাদের তার হিমোগ্লোবিনটা বাড়ছে, দ্যাট মিনস ইরিথ্রোপয়েটিন সিক্রেশন। আচ্ছা, which one of the following is the most likely diagnosis? কি হতে পারে most likely diagnosis? 68 years old man present with a visible hematuria, right loin pain, night sweats, weight loss আছে, তাহলে weight loss, night sweat, right hematuria আছে। এদিকে হিমোগ্লোবিন কমে গেছে আবার, আর হচ্ছে গিয়ে আমাদের এই পাশে ক্রিয়েটিনিন গুলো ভালোই আছে। সো which one of the following is the most likely diagnosis? visible hematuria, একদম ফ্র্যাঙ্ক, হ্যাঁ। ওকে, তাহলে অপশন গুলো হচ্ছে এডিপিকিডি, ক্রনিক পাইলোনেফ্রাইটিস, রেনাল অ্যামাইলোইডোসিস, আরসিসি, ইউরিনারি ট্র্যাক্ট ক্যালকুলাই। ওয়েট লস আছে কিন্তু, হ্যাঁ, ওয়েট লস আছে, তারপরে হচ্ছে হেমাচুরি আছে, লোইন পেইন আছে, RCC. এক্স্যাক্টলি। যদিও হিমোগ্লোবিনটা এখানে কম, কিন্তু এটা আমাদের রেনাল সেল ক্যান্সারই হবে, বাকিগুলা তো যায়ই না। ভিজিবল হেমাচুরিয়া এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, এবং সাথে তো ওয়েট লস। Which one of the following is the most probable cause of his blood picture seen here? Blood picture. তাহলে 62 years old woman found unconscious. ঠিক আছে, unconscious অবস্থায় পাওয়া গেছে, and she has past medical history of ischemic heart disease and diabetes. So on examination, his bradycardia peripherally shut down. So ECG confirmed bradycardia আছে with changes considered the inferior myocardial infarction. BP হচ্ছে 90/60, তাহলে BP ওইদিকে কমে গেছে 90/60। তাহলে আনকনশিয়াস একটি পেশেন্ট, তার ইসকেমিক হার্ট ডিজিজ এবং ডায়াবেটিস আছে, বিপি এখন কম, ব্র্যাডিকার্ডিয়া আছে, হ্যাঁ।
ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন একটা হিস্ট্রি প্রেজেন্ট আছে ইসিজিতে। এখন পেশেন্টের যেটা হচ্ছে গিয়া সোডিয়াম পটাশিয়ামটা বেড়ে গেছে, বাইকার্বনেট কম, মেটাবলিক অ্যাসিডোসিস, এবং হচ্ছে আমাদের ক্লোরাইড লেভেলটা হচ্ছে একটু বেশির দিকে, ইউরিয়াটা ওকে, গ্লুকোজ হচ্ছে বেশি আছে 14.3, কিটোন হচ্ছে 1 কিটোন হচ্ছে 3। তাহলে which one of the following is the most probable cause of his blood picture seen? Cardiac syncope, diabetic ketoacidosis, hypoglycemic coma, lactic acidosis, আর এটা হচ্ছে stroke। Ketoacidosis. Ketoacidosis তো আমরা যদি এদিকে ketoacidosis-এ কিটোন বডি হচ্ছে 1.3, সো এট লিস্ট কিটোন বডি 3 এর বেশি থাকতে হবে ডায়াবেটিক ketoacidosis হতে হলে, ঠিক ল্যাকটিক আছে? অ্যাসিডোসিস হবে। তাহলে এটা হবে না, তাহলে 3 এর বেশি না হলে ketoacidosis আমরা বলতে পারবো না ডায়াবেটিক। ল্যাকটিক অ্যাসিডোসিস এক্স্যাক্ট, এটা ল্যাকটিক অ্যাসিডোসিস হবে, কারণ পেশেন্টের মেইনলি ল্যাকটিক অ্যাসিডোসিস হচ্ছে এই জন্য যে তার ব্লাড প্রেশার কম, দ্যাট মিন্স তারপর হচ্ছে এই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আছে, হার্ট থেকে পর্যাপ্ত পরিমাণ ব্লাড সার্কুলেশন আমাদের সিস্টেমিক সার্কুলেশনে যাইতে পারতেছে না, যার জন্য পেরিফেরাল আমাদের হচ্ছে যে সেলুলার মেটাবলিজমটা সেখানে হচ্ছে অ্যানারোবিক সাইকেল শুরু হয়ে গেছে। সো ওই প্রসেসে আমাদের হচ্ছে এখানে ল্যাকটিক অ্যাসিড ডেভেলপ করছে। আমরা যদি এখানে একটু ইয়েটা খেয়াল করি, অ্যানায়ন গ্যাপ খেয়াল করি আর কি, তাহলে 136 আর হচ্ছে 5, তার মানে হচ্ছে 141.3 আছে, বেশি আছে। তাই না? আর এখানে হচ্ছে আমাদের বাইকার্বনেট হচ্ছে 12 আর ক্লোরাইড হচ্ছে 107, তার মানে অ্যানায়ন গ্যাপ কিন্তু রেস্ট, তাই না? তাহলে এটাই হবে ল্যাকটিক অ্যাসিডোসিস। তাহলে biochemical picture in this case suggest of the high anion gap and metabolic acidosis, most likely cause হচ্ছে lactic acidosis in presence of the myocardial infarction যেহেতু আছে, প্লাস হচ্ছে হাইপোটেনশন আছে, সেই জন্য হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হচ্ছে, যার কাছ থেকে হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। সো প্লাজমা lactate concentration less than 2 millimole per liter but would be elevated in this condition would confirm the diagnosis. Correction of the underlying cause will correct the acidosis by itself. Okay, which one of the following diagnosis fit best with this clinical picture? এখানে ইউরিনের অসমোলারিটি হচ্ছে 320 কমে গেছে, আর ইউরিনের সোডিয়াম হচ্ছে 48। ওকে, অর্থোপেডিক ডিপার্টমেন্টে আসছে একটা পেশেন্ট সার্জিক্যাল রিপেয়ার ফর ফ্র্যাকচার ফিমার নিয়ে। ওকে, তাহলে এর মধ্যে এটা কোন কোন স্টেজে পড়ে? ATN. নাকি এটিএন? ATN. সো এটা হচ্ছে আমাদের এটিএন। সো আমরা জানি এটিএন এ ইউরিনের সোডিয়াম কত বেশি থাকে? 40 বেশি। 40 বেশি থাকে, ঠিক আছে, এবং অসমোলারিটিটা হচ্ছে কমে যায়, ঠিক আছে। এখানে কিন্তু 320 দিছে, ইউজুয়ালি 300 এর নিচে থাকে, বাট এখানে 320 দিছে আর কি। ফাইন, সো এটা হচ্ছে আমাদের এটিএন। Which one of the following is the most likely findings on the renal biopsy? তে আমরা কি পাবো? Most likely findings on the renal biopsy. সো এখানে ইউরিন ব্লাড এবং প্রোটিন হচ্ছে পজিটিভ আছে, আইজি এটা হচ্ছে এলিভেটেড হয়েছে। আর এখানে 21-year-old man present with the brown and blood stain urine after upper respiratory infection. তাহলে এটা ডায়াগনোসিস কি বলা যায়? সাথে হাইপারটেনশন আছে, নেফ্রোপ্যাথি। ওকে, সো দিস ইজ দ্য থার্ড অকারেন্স ইন পোস্ট রেসপিরেটরি ইনফেকশন, তার মানে তার রিপিটেড হচ্ছে। তাহলে আমরা এখানে যদি একটু খেয়াল করি, আইজি নেফ্রোপ্যাথি পেশেন্টে ইএসআরটা বেশি আছে, ওকে, রেনাল ফাংশনটা হচ্ছে আমাদের 149, হ্যাঁ, খারাপ হয়ে আছে, আর এখানে হচ্ছে আইজিএট এলিভেটেড। তাহলে এখানে ওরা সরাসরি আইজিএ দেয় নাই নেফ্রোপ্যাথি, তাহলে কি বলতে পারি? diffuse mesangial proliferation. Diffuse mesangial proliferation, extracellular matrix এক্স্যাক্টলি। সো আমাদের আইজিএ ডিপোজিশন হয়, আইজিএ পলিফারেশন হয়, সেটার জন্য এটার নাম হচ্ছে ডিফিউজ মেসেঞ্জিয়াল পলিফারেশন এন্ড এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স এক্সপানশন হবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমরা পাবো। Which of the following one of the most important in function proximal convoluted tubule? Proximal convoluted tubule এর কি কাজ হয়? ammonia absorption, bicarbonate secretion, glucose excretion, sodium reabsorption, urine concentration, কোনটা হয়? Exactly, sodium reabsorption, যেটা আমরা জানি অ্যান্টিডায়োটিক যে হরমোনটা আছে, এটা মেইনলি আমাদের প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল দিয়ে সোডিয়াম ওয়াটার এগুলাকে রিঅ্যাবজর্পশন করায়। সোডিয়াম ওয়াটার, গ্লুকোজ, অ্যামোনিয়া,
তারপরে এগুলো মেইনলি রিঅ্যাবজর্পশন গুলো হচ্ছে আমাদের প্রক্সিমাল কনভলভেন্ট টিউবুল দিয়ে হয়ে থাকে। Which of the following is the most appropriate initial management in this case? Most appropriate initial management আমরা কি দিতে পারি? Okay, so 78-year-old woman has been admitted dehydrated and confused state আসছে ED-তে and his history of cervical cancer. Okay, আর মার্কলি রেস্ট করছে হচ্ছে পটাশিয়াম কিন্তু অনেক বেশি 7.2, ক্রিয়েটিনও বেড়ে গেছে 450, আর ইউরিয়া হচ্ছে 31.2, তার মানে ইউরিমিক এনকেফালাইটিস ডেভেলপ করে গেছে আর কি, কনফিউজড যেহেতু পেশেন্টের, সাথে সার্ভাইকাল কার্সিনোমা, সার্ভাইকাল ক্যান্সার গুলা ইউরিমিক এনকেফালোপ্যাথিতে মেইনলি মরে। So you repeat the serum potassium is still markedly raised, তার মানে 7 এর চেয়ে আরো বাইরে গেছে। সো আমি এখন তাহলে ফার্স্ট স্টেপে কোন স্টেপটা হচ্ছে আমাকে নিতে হবে রিগার্ডিং পটাশিয়াম? IV calcium gluconate. Giving 10% calcium gluconate. ওকে, গ্রেট। সো আমার Option ফার্স্ট হচ্ছে, আমি যদি দেখি যে কোনো কোশ্চেনে পটাশিয়ামটা 6.5 এর থাকে, 5 এর বেশি থাকে, তখনই কিন্তু আমাদের হার্টের সেলগুলাকে ইনভলভ করে, ঠিক আছে? সো যদি 6.5 এর বেশি থাকে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে অবশ্যই ক্যালসিয়াম গ্লুকোনেট 10% 10 ml দিয়া এই আমাদের কার্ডিয়াক সেলের মেমব্রেন গুলাকে স্টেবিলাইজ করে নিতে হবে। হ্যাঁ, কারণ ইউরিয়া ঠিক আছে বাইরে গেছে, কিন্তু এটার জন্য তো আর ইমিডিয়েটলি কার্ডিয়াক অ্যারেস্টে যাবে না। হ্যাঁ, ওটা ম্যানেজমেন্ট করা যাবে আস্তে ধীরে, কিন্তু ইমিডিয়েটলি আমাকে ফার্স্ট ইনিশিয়াল ম্যানেজমেন্ট হিসাবে এই ক্যালসিয়াম গ্লুকোনেটটা দিতে হবে, যেহেতু পটাশিয়ামটা অনেক বেড়ে গেছে। ওকে, সো এখানে which change would you make to the antihypertensive medication? কি ধরনের চেঞ্জ আনবো? 67 years old patient referred to the renal clinic for review. GPS noted to deteriorating their creatinine 136 থেকে 201 এর দিকে চলে গেছে আর কি, বেশ ভালোই ক্রিয়েটিনিন লেভেল হচ্ছে বাড়ছে। হ্যাঁ, আচ্ছা, দাস 136 থেকে 210 এখানে কি 30% বেশি হবে কি না? 36, তার মানে এখানে 80-র মতো বাড়ছে আর কি, বেসলাইন থেকে 30% বেশি। 30% এর বেশি হবে। বেশি হবে না? আচ্ছা, দাস রিডাকশন ইন দা এস্টিমেটেড ইজিএফআর ও রিডাকশন হইছে। আচ্ছা, সো হি হ্যাজ টাইপ 2 ডায়াবেটিস ফর দ্য পাস্ট 7 ইয়ার্স, এবং গ্লিকেজেড পাচ্ছে, অ্যাসপিরিন পাচ্ছে, সিম্বাস্টাটিন পাচ্ছে, আর সাথে হচ্ছে অ্যামলোডিপিন পাচ্ছে 5 মিলিগ্রাম ডেইলি ফর দ্য ট্রিটমেন্ট অফ দ্য হাইপারটেনশন। 24 আওয়ার সিস্টোলিক ব্লাড প্রেশারটা হচ্ছে 136, আর এখানে হিমোগ্লোবিন হচ্ছে কমে গেছে 10.9, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিনিনটা আবার অনেক বেড়ে গেছে। আচ্ছা, 210 যেটা আমরা দেখলাম, আর গ্লুকোজ হচ্ছে 5.1, HbA1c হচ্ছে 51, আর ইউরিন অ্যালবোট্রিক্স হচ্ছে পজিটিভ। Which change would you make to the antihypertensive medication? তাহলে কোনটা আমরা মেইনলি চেঞ্জ করব? অ্যাড থায়াজাইড, বিসোপ্রোলল, অ্যাড ডিলচার্জিম, অ্যাড রেমিপ্রিল, Add remipil. অ্যামলোডিপিন। রেমিপ্রিল না, রেমিপিল না। ডিটেরিওরেটিং রেনাল ফাংশন, রেমিপিল দিলে তো রেনাল ফাংশন ডিটেরিওরেট করতে পারে। আরো ডিটোরিয়েট করবে। ফাংশন একটু খারাপ এখন কি যাবে? 210 না, 210 হলে তাই পেশেন্ট অলরেডি অ্যামলোডিপিন পাচ্ছে, ওকে পাক, তাহলে 210। এখন রেমিপ্রিল ভালো ড্রাগ এই ক্ষেত্রে, যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, হ্যাঁ, অ্যালবোট্রিক্স পজিটিভ মানে হচ্ছে প্রোটিনিউরিয়া হচ্ছে আর কি, সো এটাই দিতে হবে। রেনাল ফাংশন যদিও ক্রিয়েটিনিন বেশি, তারপরে এটাই হচ্ছে এখানে অ্যাকচুয়ালি ড্রাগ অফ চয়েস, আর বাকিগুলো একটাও যায় না। So this patient all likelihood the diabetic nephropathy develop করছে, despite the fact that creatinine is significantly elevated হয়েছে, যার জন্য মেইনলি আরো এটা দিতে হবে। So should still be offered the trial of SE inhibitor. ট্রায়াল হলেও আমরা একটা দিব আর কি, ট্রায়াল ফেজ, যে রেসপন্সটা কেমন আছে সেটা দেখার জন্য হইলো দিতে হবে। যদি রেসপন্স ভালো থাকে তাহলে এটা অবশ্যই আমরা কন্টিনিউ করব, আর যদি রেসপন্স খারাপ হয়ে যায় তখন হচ্ছে বাদ দিয়ে দিব। Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis, এখানে রেসপন্স খারাপ বলতে কি মানে প্রেসারের রেসপন্স, কারণ ক্রিয়েটিনিন তো অলরেডি খারাপই। সিকিডি পেশেন্ট তো ডায়াবেটিক নেফ্রোপ্যাথি মানে এখানে ডায়াবেটিসের জন্য কিডনি খারাপ হয়েছে,
ঠিক আছে, যদি আমরা এস ইনহিবিটর দেওয়ার পরে দেখি যে তার ক্রিয়েটিনিন খুব একটা বেশি বাড়ে নাই, ওকে, এবং হচ্ছে জিএফআরও কমে নাই, প্লাস হচ্ছে প্রেশারটা কন্ট্রোল থাকে, তখন আমরা হচ্ছে ক্রিয়েটিনিন ওই স্টেটেও আমরা এটা মেনটেন করব, ঠিক আছে। কারণ অন্য অ্যান্টি হাইপারটেনসিভ দেওয়ার চেয়ে এটা দিলে হচ্ছে আমাদের রেনো প্রোটেকশন হিসাবে কাজ করে, ঠিক আছে। এই জন্য হচ্ছে আমরা এস ইনহিবিটরকে প্রায়োরিটি দিব। Which of the following the most likely diagnosis? সেখানে ফসফেট হচ্ছে লোয়ার সাইডে আছে, ক্যালসিয়ামটা 2.9, তার মানে এটা বেশি আছে। আচ্ছা, ক্যালসিয়াম 2.9 বেশি, ওকে। তাহলে ফসফেট কম, ক্যালসিয়াম হচ্ছে বেশি, আর হচ্ছে গিয়ে বাকি ইনভেস্টিগেশন গুলো ভালো আছে, ওকে। এই অংশটুকু দিয়েও একটা ডায়াগনোসিস করা যায়, কেউ বলতে পারবেন? প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। এক্স্যাক্টলি, হ্যাঁ, প্রাইমারি প্যারাথাইরয়েডিজম। এক্স্যাক্টলি। আমরা একটু হিস্ট্রিটা পড়বো। 45 years old woman ইমার্জেন্সিতে আসছে, লোইন পেইন, লেফট লোইন পেইন, ডায়াগনোজ করছে লেফট সাইডেড রেনাল স্টোন, যেটা হচ্ছে প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে রেনাল স্টোন হয়, কারণ যেহেতু ক্যালসিয়াম বেশি থাকে, সেই ক্যালসিয়ামটা হচ্ছে মানে কিডনিতে ডিপোজিট হয়, রেনাল স্টোন ফর্ম করে আর কি, হ্যাঁ। তাহলে এখানে আমরা এটা হবে আর কি, হ্যাঁ, প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজম। আর প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমে প্যারাথাইরয়েড হরমোনের মানটা নরমাল থাকে অথবা একটু বেশি থাকে, হালকা বেশি থাকে, ঠিক আছে, খুব বেশি থাকে এরকম না, নরমাল থাকতে পারে বা হালকা স্লাইটলি বাড়তে পারে, কিন্তু তাদের ক্যালসিয়ামটা বেশি থাকে, ফসফেটটা হচ্ছে কম থাকে। কারণ কি? কারণ প্যারাথাইরয়েড হরমোন হচ্ছে ফসফেটকে ঘাট ধরে বের করে দিয়ে ইউরিন দিয়া, ওকে, এই জন্য। আর প্রাইমারি হাইপারপ্যারাথাইরয়েডিজমের মেইন ট্রিটমেন্ট জানি কি? প্যারাথাইরয়েডেক্টমি। ঠিক আছে, প্যারাথাইরয়েডেক্টমি করতে হবে, রাইট, এক্স্যাক্টলি। Which of the following investigation result would be most characteristics of this disorder? 65 years old man with a congestive cardiac failure who received an excess amount of furosemide is now found to have hypochloremic alkalosis develop করছে এখন তার, hypochloremic alkalosis, okay, furosemide দিছে বেশি বেশি। So he has past medical history of ischemic heart disease, তাহলে furosemide দিলে কোন ইলেকট্রোলাইটের মেইনলি ঝামেলা হবে? হ্যাঁ, কোনটা কমে যায় furosemide দিলে? ইলেকট্রোলাইট হাইপোক্যালেমিয়া হবে। হাইপোক্যালেমিয়া, তাই না? আমরা জানি সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড চ্যানেল ব্লক করে, সেই জন্য আমাদের ক্লোরাইডটা হচ্ছে পটাশিয়ামটা হচ্ছে বের হয়ে যেতে পারে, সেই জন্য হচ্ছে আমরা হাইপোক্যালেমিয়া পাই। Okay, so which one of the following diagnosis is most likely to explain the renal impairment in this clinical scenario? Most likely. So 30 years old man present with an acute hot and painful right knee, acute hot and painful right knee, okay. So he has history of the alcohol excess and examination of the apyrexial blood pressure হচ্ছে normal, urine dip হচ্ছে 2+ blood আছে, blood test show the red urea and creatinine level with normal white blood cell count হচ্ছে আবার এদিকে normal। তাহলে দেখেন রাইট নি জয়েন্টে পেইন আছে, আবার এদিকে হেমাচুরিয়া আছে, ওকে। তাহলে অ্যাপাইরেক্সিয়া বা ব্লাড প্রেশার নরমাল আছে, ওকে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডায়াগনোসিস ইজ মোস্ট লাইকলি এক্সপ্লেইন দ্য রেনাল ইম্পেয়ারমেন্ট ইন দিস ক্লিনিক্যাল সিনারিও? তাহলে এই রেনাল ইম্পেয়ারমেন্ট দেখতে হচ্ছে আমাদের 2+ হেমাচুরিয়া হচ্ছে, এটার কারণ কি হতে পারে? আইজি নেফ্রোপ্যাথি, পোস্ট ইনফেকশাস গ্লোমেরুলোনেফ্রাইটিস, পাইলোনেফ্রাইটিস, ইউরেট্রিক ইনফেকশন, ইউরোলিথিয়াসিস। কোনটা হতে পারে? ইউরোলিথিয়াসিস, স্ট্রেপ্টোকক্কাল, পোস্ট ইনফেকশিয়াস গ্লোমেরুলোনেফ্রাইটিস। পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস হবে না, কারণ এখানে acute hot এবং পেইনফুল নি, ঠিক আছে, acute hot and painful নি, বাট মানে তার জ্বর তো নাই, ঠিক আছে। তাহলে আমাকে মাথায় নিতে হবে এখানে মোস্ট লাইকলি এটা হওয়ার পসিবিলিটি গাউট, ঠিক আছে। আর গাউট যে পেশেন্ট গুলো থাকে তাদের বডিতে ইউরিক অ্যাসিড বেশি থাকে, তাই না? আর ইউরিক অ্যাসিড যখন বেশি থাকবে, তার মানে এটা হচ্ছে আমাদের ইউরিন দিয়ে যখন বের হবে, সেটা বিভিন্ন ডিপোজিট হয়ে স্টোন ফর্মেশন করবে, আর ওই স্টোন ফর্মেশনের জন্য তার হচ্ছে কি হচ্ছে, হেমাচুরিয়া হচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে ইউরোলিথিয়াসিস হবে, ইউরোলিথিয়াসিস, রাইট। সো এইটা হচ্ছে পেশেন্টের গাউট আছে, এটাতে বুঝাইলো যে অ্যাকিউট হট এবং পেইনফুল নি, বা দ্যাট মিন্স হচ্ছে গাউট। আর এই গাউট পেশেন্টের হচ্ছে হেমাচুরিয়া হচ্ছে, তার মানে গাউট পেশেন্টের রেনাল স্টোন হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, সো এই জন্য তার হচ্ছে হেমাচুরিয়াটা হচ্ছে রেনাল স্টোনের জন্য।
সো এটা মানে ক্রিয়েটিনিন লেভেলটা রেজ হবে কেন? কারণ হচ্ছে ইউরোলিথিয়াসিস। ইয়েস ভাইয়া কি বলছিলেন? ক্রিয়েটিনিন লেভেলটা রেজ হবে কেন? ক্রিয়েটিনিনটা রেজ হবে কেন? এখানে এই যে রেজড ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন ওরা কিন্তু বলে দিছে, হ্যাঁ, এই যে রেজড ইউরিয়া এন্ড ক্রিয়েটিনিন, হ্যাঁ, তার মানে বলে দিছে। ইউরোলিথিয়াসিস রেজ ইউরিয়া ক্রিয়েটিন কেন হলো এটা? ওই যে আপনার ক্রনিক কি ইয়ের জন্য, স্টোনের জন্য, তখন হচ্ছে যে আপনার রেনাল ইনভলভমেন্ট হয়েছে, অথবা মোস্ট লাইকলি স্টোনটা হচ্ছে এরকম হচ্ছে কিডনির মধ্যে হইতে পারে, ঠিক আছে, ক্যালিস্টেরিস ওইগুলোতে হতে পারে, যার জন্য রেনাল ফাংশনটা অল্টার হবে, মানে তখন হচ্ছে আমাদের সিকিডি লাইক কিছুটা ফিচার থাকবে, হ্যাঁ, যার জন্য ক্রিয়েটিনিন রেস্ট করবে আর কি। So this man has gouty arthritis, so suggests that alcohol history and inflammatory joint. A common cause of the renal impairment in the patient with the gouty arthritis is the uric acid stone হয়। এই জন্য হচ্ছে মেইনলি আমরা এটা পাইলাম আর কি সিনারিওটা। Which one of the following the renal disease is most likely to have had? তাহলে কোন ধরনের ডিজিজ রেনাল ডিজিজ আছে মোস্ট লাইকলি? এখানে অ্যালবুমিন তো ভালো, ক্রিয়েটিনিনও ভালোই আছে, একটু নাইস, আচ্ছা, আর এগুলো ভালো আছে। ওকে, 54-year-old man complaints of peripheral edema was found to have the hypoalbuminemia আছে and proteinuria হচ্ছে। His proteinuria failed to resolve with the furosemide therapy, and however 6 months later he diagnosed of the colonic cancer. Diagnosis বলেন? Membranous membranous nephropathy. Exactly. So cancer তার সাথে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ফিচার, অ্যাডাল্ট এর একটা পেশেন্ট, সো এটা হচ্ছে মেমব্রেনাস গ্লোমেরুলার নেফ্রাইটিস, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। ওকে, আচ্ছা, 50 years old man has been diagnosed with a renal cell cancer and his brother diagnosed the same condition 3 years ago, তার মানে অটোসোমাল ডমিনেন্ট ডিজিজ, হ্যাঁ, তার রেনাল সেল ক্যান্সার আছে, তার ভাইয়েরও আছে, তার মানে অটোসোমাল ডমিনেন্ট। তাহলে which one of the following is the most likely inherited condition? তাহলে নিচের কোনটা অটোসোমাল ডমিনেন্ট? Hippel-Lindau syndrome. Exactly. Von Hippel-Lindau syndrome হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট, এবং এটা একটা টায়ার্ড মেইনটেইন করে, তাদের রেনাল সেল ক্যান্সার থাকে, রেনাল সিস্ট থাকে, তারপরে আমাদের সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা হয়, রেটিনাল হেমানজিওমাটা হয়, ওকে, তার সাথে হচ্ছে ফিউক্রোমোসাইটোমা অ্যাসোসিয়েটেড থাকে। এই বন হিপল-লিন্ডাউ ডিজিজটা সুপার 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 ইম্পর্টেন্ট ফর এমআরসিপি এক্সাম, হ্যাঁ, ওকে। আমি আরেকবার বলি, এটার সাথে রেনাল সেল ক্যান্সার থাকবে, রেনাল সিস্ট থাকে, তারপরে হচ্ছে আপনার তার সাথে যেটা হয় গিয়ে আমাদের রেটিনাল হেমানজিওমাটা হয়, আর হচ্ছে সেরেবেলার হেমানজিওব্লাস্টোমা হয়, এবং সাথে হচ্ছে ফিউক্রোমোসাইটোমা থাকে। আর রেটিনাল হেমানজিওমাটা থেকে আপনার ইরেক্ট্রোপয়েটিন লাইক সাবস্টেন্স রিলিজ করে, যার জন্য হচ্ছে বন হিপো-লিন্ডাউ ডিজিজে সাধারণত হেমোগ্লোবিন লেভেল হচ্ছে বেশি থাকে, প্লাস হচ্ছে বন হিপো-লিন্ডাউ ডিজিজে যেহেতু আমাদের রেনাল সেল ক্যান্সার থাকে, সো এই জন্য আবার এদিক থেকে দেখা যায় হচ্ছে ইরেক্ট্রোপয়েটিন রিলিজ বেড়ে যায়, যার জন্য হচ্ছে পেশেন্ট গুলার হচ্ছে ইরেক্ট্রোপয়েটিন লেভেল বেড়ে যাওয়াতে হিমোগ্লোবিন লেভেল হচ্ছে বেড়ে যায়। সো পরের কোশ্চেনটা আসি আমরা, বলছে which of the following is the most likely diagnosis? ক্রিয়েটিনিন কিন্তু বেশি, ওকে, বাইকার্বনটা কমের দিকে, পটাশিয়ামটা বেশি, ওকে ফাইন, ইএসআর বেড়ে গেছে, ইসোনিফিল কাউন্ট বেশি, ওকে, ইসোনিফিল কাউন্ট বেশি, রেনাল ফাংশন অল্টার। আচ্ছা, 74 years old man referred GP to determine the functional status, so he has undergone the endovascular abdominal aortic aneurysm repair 2 weeks earlier. কেউ বলতে পারবেন ডায়াগনোসিসটা কি হতে পারে? কোলেস্টেরল এম্বোলাই। কোলেস্টেরল এম্বোলাই, এক্স্যাক্টলি। সো তার সিজিপিও করা হয়েছে, তাই না? তাহলে একটা প্রসিডিউর করা হয়েছে, যার ফলে তার হচ্ছে ইসোনিফিল কাউন্ট বেড়ে গেছে, এবং হচ্ছে পেশেন্ট গুলা কিন্তু লিপিডো রেটিকুলারিস ডেভেলপ করে, রেস্ট থাকে, আর তার সাথে হচ্ছে ইসোনিফিল কাউন্ট বেশি, সো কোলেস্টেরল এম্বোলাইজেশন। What is the most likely causes of his albuminuria? Albuminuria most likely cause, a woman who 12 weeks pregnant present to the clinic, pregnant lady কিন্তু with albuminuria. She is previously well and take no medication, and this is her first pregnancy. Okay, first pregnancy.
Her mother has a history of renal disease, and her only past history of note is a few ureteric infection as a child. তাহলে বাচ্চাকালে ইউটিআই হিস্ট্রি আছে, এখন হচ্ছে পেশেন্টের ব্লাড প্রেশার বেশি আছে, এখন কিডনিতে মানে প্রোটিন বের হয়ে যাচ্ছে, ডায়াগনোসিস কি? রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। এক্স্যাক্টলি এটা হচ্ছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। তাহলে চাইল্ডহুড বা বাচ্চাকালে রিকারেন্ট ইউটিআই হিস্ট্রি, তারপরে যদি রেনাল ফাংশনটা আমাদের সিপিডির মতো থাকে, দ্যাট মিন্স হাইপারটেনশন ডেভেলপ করে, প্রোটিনিউরিয়া থাকে, সো এটা হচ্ছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। ওনারা কি জানতে চাইছে যে তার প্রোটিনিউরিয়া অ্যালবুমিনিউরিয়ার কারণ কি, সেটা হচ্ছে রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। What is the next additional investigation would you recommend to elucidate the cause of his recurrent UTI? ঠিক আছে, recurrent UTI এর কারণ কি? 75 years old man present with the fourth time this year with the fever sign of infection. On previous admission was for the right lower loop pneumonia. For the others for the ureteric infection or tarase pneumonia etc. He has a history of hypertension for which he takes the remipil amlodipine and suffered from an inferior myocardial infarction 3 years ago, since when he takes taking the simvastatin. And blood pressure 134/84, temperature 37.9, একটু বেশি, pulse হচ্ছে 90, cardiovascular respiratory normal. There is a suspected tenderness on abdominal palpation. তাহলে abdominal palpation তার কিছুটা tenderness আছে, parectal reveals the smoothly enlarged prostate আছে, ওকে? তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে benign prostatic hyperplasia patient, হ্যাঁ, ওকে। এখন যেটা হচ্ছে কি আমাদের যে হিমোগ্লোবিন এগুলো ভালো, প্লাটলেট, ব্লাড, এই ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে, ব্লাড আছে এবং প্রোটিন আছে ইউরিনে। তাহলে what next additional investigation would you recommend to elucidate the cause of his recurrent UTI? তাহলে রিকারেন্ট ইউটিআই এর জন্য আমরা নিচে কোনটা করতে পারি? সিটি পেলভিস, সিস্টোস্কোপি, ইন্ট্রাভেনাস ইউরোগ্রাম, পোস্ট বয়েড রেসিডুয়াল ব্লাডার ভলিউম মেজারমেন্ট, আর লাস্ট ওয়ান ইজ হচ্ছে আমাদের প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। কোনটা করব? PSA মানে পোস্ট ওয়াইড রেসিডুয়াল measurement. এক্স্যাক্টলি সো এটা হচ্ছে পোস্ট বয়েড রেসিডুয়াল ব্লাডার ভলিউমটা আমাদের মেজার করতে হবে, কারণ পেশেন্টের যেহেতু বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আছে, তার মানে তার টোটাল ইউরিনটা কমপ্লিটলি ইভাকুয়েট হয় না, ঠিক আছে? সো ওই জন্য তার হচ্ছে ইউরিনের ব্লাডারে কিছু ইউরিন থেকে যায়, যেটার জন্য হচ্ছে তার রিকারেন্ট ইউটিআই হচ্ছে আর কি। সো এই জন্য আমার এখানে তার রিকারেন্ট ইউটিআইটা এক্সক্লুড করার জন্য আমি ফার্স্ট হচ্ছে যেটা করতে হবে, পোস্ট বয়েড রেসিডুয়াল ব্লাডার ভলিউম মেজারমেন্টটা করে দেখতে হবে, যে তার ব্লাডারে বয়েডিং করার পরে রেসিডুয়াল ভলিউমটা কেমন থাকে বা থাকে কি থাকে। যদি থাকে তখন হচ্ছে আমরা এই পেশেন্টকে ট্রিটমেন্ট তো ইউটিআই তো করবো, তার সাথে আলফা চ্যানেল ব্লকার, ফিনাস্টেরয়েড এগুলো দিব, অথবা প্রয়োজন হলে আমরা ট্রাপ করতে পারি। ভাইয়া এখানে PSA টা কেন করলাম না? এখানে কি আমরা মোর কনসেন্ট্রেট করলাম রিকারেন্ট UTI এর দিকে? সাধারণত বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে পিএসএ দরকার নেই, কারণ এটাতে নরমাল থাকবে। প্রোস্টেটিক ক্যান্সারে হচ্ছে পিএসএ বাড়ে আর কি, সেই জন্য আমরা হচ্ছে পিএসএ তে যাব না। What is the best form of access for her to have hemodialysis? তাহলে হেমোডায়ালিসিস করতে গেলে একটা সিকিউরিটি পেশেন্টকে কি করতে হবে, কোন রুট করতে হবে? এবি ফিস্টুলা, আর্টেরিওভেনাস ফিস্টুলা। তাহলে আর্টেরিওভেনাস ফিস্টুলা, এবি ফিস্টুলা, রাইট। Which one of the following is the most appropriate for confirming the likely underlying etiology of our kidney disease? Of our kidney disease, আচ্ছা। Protein 1+ blood নাই, আচ্ছা। 25 years old woman nausea and lethargy নিয়ে আসছে জিপির কাছে, essential hypertension ডেভেলপ করছে, রেমিপিল পাচ্ছে পেশেন্টটা, ব্লাড প্রেশার তাও বেশি আছে 149/89। সো এখানে সিমেট্রিক্যাল পলিআর্থ্রোপ্যাথি আছে পেশেন্টের, রিউমাটয়েড আর্থ্রাইটিস এন্ড হিস্টরি অফ রিকারেন্ট ureteric infection as a child. Diagnosis? রিফ্লাক্স নেফ্রোপ্যাথি। Nephropathy. So আমরা কোন ইনভেস্টিগেশনটা জানি করি? Micturating Cystourogram. Exactly, micturating cystourogram, right. Where in the body EPU normally produce? কোথায় থেকে আসে EPU? Interstitial fibroblast. ফাইব্রোব্লাস্ট। So আমাদের ফাইব্রোব্লাস্ট, ইন্টারস্টিশিয়াল ফাইব্রোব্লাস্ট সেল থেকে আমাদের এটা প্রোডাকশন হয়।
Which of the following is the most likely diagnosis? Most likely diagnosis, এখানে ব্লাড আছে ইউরিনে 1+, ক্রিয়েটিনিন কিছুটা বেশি আছে, 26 year old এজের একটা পেশেন্ট, নন ভিজিবল হেমাচুরিয়া হচ্ছে, refer to the renal clinic. Father, mother had a history of deafness. Diagnosis? Alport Alport syndrome. syndrome. হেমাচুরিয়া, deafness, মায়ের হচ্ছে deafness, so X-linked dominant disease, so এটা হচ্ছে Alport syndrome. Which of the following investigation would help secure the underlying diagnosis? এখানে X-ray courses show the lytic lesion and the multiple lumbar vertebra. Diagnosis কি হবে? Lytic lesion আছে, multiple Multiple myeloma. Multiple myeloma. myeloma. Yep. So multiple myeloma ক্ষেত্রে তার সিকিউর, হ্যাঁ, আচ্ছা, ইনভেস্টিগেশন কোনটা করব আন্ডারলাইং ডায়াগনোসিস করার জন্য? মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন কোনটা? Yes, sir. Thank you. হ্যাঁ, বোন ম্যারো বায়োপসি। Yes, sir. Bone marrow Yes, biopsy. sir. Bone marrow biopsy. বোন marrow মেরু biopsy. বায়োপসি, এক্স্যাক্টলি। বোন মেরু বায়োপসি করলে আমরা বোন মেরুতে প্লাজমা সেলের পরিমাণ মোর দেন 10% পাবো, ঠিক আছে? কারণ মাল্টিপল মাইলোমাতে হচ্ছে প্লাজমা সেলের ম্যালিগনেন্সি, তাই না? প্লাজমা সেলের হাইপার পলিফারেশন হয়, হ্যাঁ, যেটা আমরা জানি যে আমাদের বি সেল গুলা থেকে হচ্ছে প্লাজমা সেল হয়, আর প্লাজমা সেল থেকে ইউজুয়ালি হচ্ছে গামা গ্লোবুলিন বের হয়, বিভিন্ন ধরনের মানে ইমিউনোগ্লোবুলিন গুলা হচ্ছে প্লাজমা সেল হয়, প্লাজমা সেল থেকে বিভিন্ন ধরনের ইমিউনোগ্লোবুলিন গুলা প্রোডাকশন হয়। তো এই জন্য এই মাল্টিপল মাইলোমা পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় প্লাজমা সেলের পরিমাণ বেড়ে যায় এবং বোন মেরুতে প্লাজমা সেলের পরিমাণ মোর দেন 10% থাকে, মোর দেন 10%। তাহলে বোন মেরু করবো এবং বোন মেরুতে হচ্ছে আমরা দেখবো হচ্ছে প্লাজমা সেলের কিরকম আছে। সো প্লাজমা সেল হচ্ছে মোর অর ইকুয়াল 10% এর বেশি থাকবে ইন দা বোন মেরু, হ্যাঁ, এটা। এর সাথে হচ্ছে ক্যালসিয়াম বেশি থাকে, রেনাল ইম্পেয়ারমেন্ট থাকবে, অ্যানিমিয়া থাকবে, বোন লেশন থাকবে, ব্যাক পেইন থাকবে, এগুলা থাকে আর কি। Which of the following diagnosis fit best with this clinical picture? 27 years old, has a history of hypertension, intermittent loin pain. তাহলে loin pain plus হচ্ছে hypertension, intermittent pain হচ্ছে। There is a family history of subarachnoid hemorrhage. So urine testing reveals the hematuria. Diagnosis? এডিপিকেডি। ADPKD. 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 Yep. So what condition may be running in his family? 53 years old একটা পেশেন্ট ইমার্জেন্সিতে আসছে, acute onset of headache নিয়ে, deteriorating the consciousness level, and husband mentioned that her brother has recently had a kidney transplant, although he is not sure why. তাহলে বাইরেও আছে সমস্যা, তারও হচ্ছে হেডেক হচ্ছে এবং আনকনশিয়াস হয়ে গেছে, তার মানে একটা অটোসোম ডমিনেন্ট ডিজিজ। তাহলে কোনটা হবে? এডিপিকেডি, পলিসিস্টিক কিডনি ডিজিজ। এটা হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ। তার হচ্ছে সিভিয়ার একিউট সিভিয়ার হেডেক, তো মানে সাবঅ্যারাকনোয়েড রাপচার হয়ে গেছে আর কি, অ্যানিউরিথমিক রাপচার। আচ্ছা, which of the following investigation most likely to deliver the underlying tissue diagnosis? হ্যাঁ, তাহলে আমরা বায়োপসি নিব কিভাবে? পিএস এর মানটা হচ্ছে 3 আছে, ক্যালসিয়াম হচ্ছে, আচ্ছা এটা হিস্ট্রিটা পড়ি। 69 years old man present with the GP complaints of hip and back pain, ঠিক আছে? হিপ এবং ব্যাক পেন ইম্পর্টেন্ট কথা। So over the past few months and he has noticed the increasing symptoms dysuria and hesitancy and dribbling হচ্ছে, তার মানে প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আমরা ধরতে পারি, ওকে? dribbling হচ্ছে কিন্তু dysuria hesitancy আছে, আচ্ছা। So tries to pass his urine. Occasionally he has noticed that his urine may be tinged of the blood. তাহলে সাধারণত প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়াতে ব্লাড থাকে না, তাহলে কিসের ক্ষেত্রে ব্লাড থাকতে পারে? Prostatic carcinoma. এক্স্যাক্টলি, প্রোস্টেটিক ক্যান্সারের ক্ষেত্রে ব্লাড থাকতে পারে। সো এই পেশেন্টের প্রোস্টেটিক ক্যান্সারই হয়েছে, তো প্রোস্টেটিক ক্যান্সার হয়ে মেটাস্টেসিস হয়ে গেছে, যার জন্য হচ্ছে তার ব্যাক পেইন হচ্ছে, হিপ পেইন হচ্ছে, রাইট? ওকে, সো এখন আমরা যদি এইদিকে একটু খেয়াল করি, সে অ্যান্টি হাইপারটেনসিভ পায়, হাইপারটেনশন বেশি আছে, হচ্ছে পাররেক্টাল এক্সামিনেশন করছে, এখানে ফার্ম এনলার্জ প্রোস্টেট উইথ দ্য এই যে অবলিটারেশন অফ দ্য ল্যাটারাল সার্কাস, যেটা হচ্ছে আমরা প্রোস্টেট ক্যান্সারে পেশেন্টের ক্ষেত্রে ল্যাটারাল সার্কাসটা হচ্ছে অবলিটারেট হয়, কিন্তু বিনাইন হাইপারপ্লাসিয়াতে কিন্তু অবলিটারেট হয় না। তাহলে টিস্যু ডায়াগনোসিস করব, তাহলে অবশ্যই আমরা বায়োপসি নিতে হবে, হ্যাঁ? তাহলে কোন ইনভেস্টিগেশনটা করে টিস্যু ডায়াগনোসিস নিতে পারবো, টিস্যু নিতে পারবো? Rectal prostatic biopsy. এক্স্যাক্টলি, তাহলে ট্রান্সরেক্টাল রেকটাম দিয়ে গিয়ে ওইখান থেকে হচ্ছে আমরা বায়োপসি নিব, টিস্যু নিব, নিয়ে ওইটা
অ্যানালাইসিস করে দেখবে হিস্টোপ্যাথোলজি করে যে তার ক্যান্সার ট্যান্সার আছে। ওকে, পরের কোশ্চেন, which of the following drugs should be discontinued before the angiography procedure? That means হচ্ছে পেশেন্টটা কি ড্রাগ নেয়, এনজিওগ্রাফি করবে, সিম্বাস্টাটিন, বিসোপ্রোল, ইভাব্রাডিন, মেটফর্মিন, গ্লিকাজাইড, কোনটা স্টপ করবেন? Metformin. Metformin. Metformin, yep, metformin. Given the likely diagnosis, which one of the following feature is most likely to be present? একটা পেশেন্টের অ্যালোপিরিনিল খায়, তার র্যাশ আছে, ফিভার আছে, ইসোনোফিল কাউন্ট বেড়ে গেছে, রেনাল ফাংশন অল্টার, ডায়াগনোসিস AIN, acute interstitial nephritis. acute interstitial nephritis, yeah. তাহলে given the likely diagnosis, which one of the following features is most likely to be present? তাহলে কোনটা প্রেজেন্ট থাকবে ফিচার? effectiveness of the steroid treatment in the terminating the episode, nephrotic range proteinuria, oliguria, progression to the chronic interstitial nephritis, improvement in the clinical feature following the withdrawal of the drug. Improvement in the clinical picture following withdrawal. Withdrawal of the drug. Exactly. So আমরা হচ্ছে রিস্ক ফ্যাক্টরটা মডিফাই করব, তারপরে একটু স্টেরয়েড দিতে হবে, তাহলে ভালো হয়ে যাবে আর কি। ওকে, which one of the following is the most appropriate investigation to confirm the diagnosis? Most appropriate investigation জানতে চাইছে to confirm the diagnosis. Okay, 21-year-old woman referred to the renal clinic due to hypertension নিয়ে আসছে, 21 hypertension, significant past medical history, remember taking antibiotic on a few occasions as a child, urinary tract infection. Diagnosis বলেন? Fibromuscular dysplasia. এটাও রিফ্লেক্স নেফ্রোপ্যাথি, হ্যাঁ, Muscular dysplasia. বাচ্চাকালে ইউটিআই হিস্ট্রি, এখন হচ্ছে আর কম বয়সে হাইপারটেনশন, সিকিডির মতো অবস্থা, ঠিক আছে, হাইপারটেনশন ডেভেলপ করছে, সিকিডি হয়েছে। এখন তাহলে কোন ইনভেস্টিগেশনটা আমরা করতে হবে? Boarding cystourethrogram. হ্যাঁ, বডি সিস্টোইরেথ্রোগ্রাম, yep. Which one of the following is following would the renal biopsy most probably show? Renal biopsy তে আমরা কি পেতে পারি? During the course of the routine medical exam, 26-year-old man found on the 3+ hematuria, তার মানে frank hematuria হচ্ছে, confirmed on the microscopy and urinalysis 9 months later. He remembers 2 episodes that during the past years when his urine was red and both occurred in the upper respiratory tract infection. Diagnosis? IgA nephropathy. IgA nephropathy. So renal biopsy করলে আমরা IgA পাবো। Given the likely diagnosis, which one of the following statement about it is true? Given the likely diagnosis, okay. তাহলে 74-year-old man noted the purplish color right third and fourth to 4 days after the coronary angiography. Okay, creatinine বাড়ছে, coronary angiography করার পরে creatinine বাড়ছে, আবার এদিকে হচ্ছে he has adult onset diabetes আছে পেশেন্টের, hypertension আছে, 50 year smoking history আছে। তার মানে এখন হচ্ছে তার ওই কোলেস্টেরল এম্বোলাইজেশন হয়েছে আর কি, এম্বোলিজম হয়েছে, হ্যাঁ। তাহলে এখন কথা হচ্ছে given the likely diagnosis, which one of the following statement about it is true? তাহলে তার কেন কোলেস্টেরল এম্বোলাইজেশন হয়েছে বা কোন রিস্ক ফ্যাক্টরের জন্য হতে পারে? About creatinine, abnormal creatinine on admission, it doesn't increase the risk, anticoagulation reduce the risk, diabetes mellitus is associated, diuretics are the mainstay of the treatment, thrombolysis is of the proven benefit. Which one? Diabetes mellitus is associated. Exactly. So আমরা যেটা জানি যে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে তাদের হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোসিস হওয়ার পসিবিলিটি বেড়ে যায়, আর অ্যাথেরোস্ক্লেরোসিস থাকলে স্পেশালি আমরা কোলেস্টেরল এম্বোলাইজেশন হয়, যখন এনজিওগ্রাফি করতে গেছে তখন গোটা দিয়ে একটু কোলেস্টেরলকে ডিসলোজ করে দিছে, যেটা গিয়ে হচ্ছে এম্বোলাইজড করে পরে তার এই 4th and 3rd টুতে গিয়ে যে আর্টেরিয়াল সাপ্লাই দিয়ে সেটা ব্লক করে দিছে, যার জন্য পার্পলিশ ডিসকালার হয়ে গেছে আর কি। ওকে, which one of the following is the most likely cause of our death? Most likely cause of our death, okay. তাহলে ক্রিয়েটিনিন কিন্তু অনেক বেশি, ওকে, আর এদিকে পটাশিয়ামটা বেশি, হিমোগ্লোবিন কম। 60 years old diabetic patient who dies during the hemodialysis. Okay, hemodialysis এর পেশেন্ট কোন কারণে মারা যায়? Ischemic heart disease. Ischemic heart disease, তাহলে এটা হবে আমাদের মোস্ট লাইকলি কজ অফ ডেথ Coronary arthritis.
হ্যাঁ, coronary artery disease তথা ischemic heart disease, right? Result of which blood test will guide further management acutely. Okay. 55 years old man with biopsy proven diabetic nephropathy undergoes a hemodialysis 3 times a week using the radiocephalic fistula. Okay, radiocephalic fistula. He is due to the dialysis today, but reports fistula doesn't seems to have its usual thrill when palpable. মানে thrill নেই, মানে যে এটা ডায়ালিসিস যে ফিস্টুলা করছে এটা বন্ধ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ব্রুইড যেহেতু নাই, ওই ক্লট হইয়া বন্ধ হয়ে যায়। আচ্ছা, on examination you are concerned the fistula has clotted, ওরা বলে দিছে এটা clotted হয়ে গেছে, তো যার জন্য হচ্ছে থ্রিল পাচ্ছি না। So he doesn't pass any urine, এখন ইউরিনও পাস করতেছে না, তাহলে এরকম একটা পেশেন্টকে আমরা result of which blood test will guide further management acutely আমরা কোনটার জন্য তাকে ম্যানেজমেন্টে পাঠিয়ে দিব? ক্লোরাইড লেভেল, ক্রিয়েটিনিন লেভেল, হেমোগ্লোবিন লেভেল, পটাশিয়াম লেভেল, সোডিয়াম লেভেল? পটাশিয়াম লেভেল। পটাশিয়াম লেভেল, রাইট। পটাশিয়াম লেভেলটা অনেক কম, যেহেতু তার ইউরিন পাস করতেছে না, পটাশিয়াম র্যাপিডলি রেজ করবে, আর র্যাপিডলি রেজ করলে অ্যারিথমিয়া ডেভেলপ করে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে পেশেন্টকে মারা যেতে পারে আর কি। হ্যাঁ, তো মোস্ট লাইকলি এটার জন্য পটাশিয়ামটাকে মেনটেন করার জন্য, তার যেহেতু ফিস্টুলাটা ব্লক হয়ে গেছে, সেহেতু আমাদের দরকার হয় জুগুলার বেইন দিয়ে হলো আমরা তার ডায়ালিসিসের মানে ক্যাথেটার ঢুকায় ডায়ালিসিস করতে হবে র্যাপিডলি ফর মানে ম্যানেজমেন্ট অফ পটাশিয়াম, পেন ম্যানেজমেন্টের জন্য। এছাড়া আরো কিছু কনসার্নিং ফ্যাক্টর আছে, লাইক কোনো পেশেন্টের যদি আপনার ডায়ালিসিস পায়, এরকম কোনো পেশেন্ট যদি রিফ্র্যাক্টরি পালমোনারি এডিমা ডেভেলপ করে, তাহলে তাদেরকে আর্জেন্টলি, ঠিক আছে, আর্জেন্টলি ডায়ালিসিস করাতে হবে। রিফ্র্যাক্টরি যদি মেটাবলিক অ্যাসিডোসিস থাকে, দ্যাট মিন্স পিএস 7.2 এর নিচে, আর্জেন্টলি তাদের ডায়ালিসিস নিতে হবে। ইউরেমিক এনকেফালাইটিসের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে আমাকে হেমোডায়ালিসিস করতে হবে খুব আর্জেন্টলি। হ্যাঁ, পেরিকার্ডিটিস যদি হয়, ইউরেমিক পেরিকার্ডিটিস, ডায়ালিসিসে পাঠাতে হবে। What condition does the patient have? কোন কন্ডিশন পেশেন্টের আছে, what condition does the patient have? Okay, so এখানে PCR ratio is performed which is reported as 834, অনেক বেশি আছে। Okay, 44-year-old man present a 3-month history of worsening bilateral leg swelling আছে, shortness of breath আছে on minimal exertion। আর এদিকে ইকোকার্ডিওগ্রাম নরমাল বাইভেন্ট্রিকুলার সাইজ পাইছে, কার্ডিয়াক ইভেন্ট ভালো আছে, ইউরিনে প্রোটিন হচ্ছে 3-4+ পাইছে অন দ্য ডিপে, আর নেফ্রোলজি অপিনিয়ন নিছে। আচ্ছা, প্যাডাল ইডিমা আছে পেশেন্টের, আর এদিকে বাকি সবকিছু ভালোই আছে, সাথে হচ্ছে অ্যালবুমিন লেভেল কমে গেছে। পেশেন্টের বয়স হচ্ছে 44, নেফ্রোটিক সিনড্রোমের মধ্যে প্রেজেন্টেশন না, তাহলে ডায়াগনোসিস কি হবে? নেফ্রোটিক সিনড্রোমই হবে, তাই না? মানে এটা হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি আর কি, বাট হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম, এটাই হবে, কারণ মিনিমাল তো হচ্ছে বাচ্চাদের হয়। Which one of the following most accurately describe the underlying pathological process? More accurately কোনটা describe করতেছে pathological process? 34-year-old woman present with the vomiting, generalized malaise, weakness 5 weeks after delivering a healthy male infant. Okay, so pregnancy has been complicated with no hypertension. Okay, blood pressure 210/110 বেড়ে গেছে, আর ক্রিয়েটিনিনও বেশি 650, পটাশিয়াম 6.9, হেমোগ্লোবিন হচ্ছে 77.6 কমে গেছে, প্লাটলেট কাউন্টে কিন্তু কম, থ্রম্বোসাইটোপেনিয়া, রেটিকুলোসাইট কাউন্ট হচ্ছে 7%, নরমাল ক্লটিং ইন্ডিকেটস এন্ড ল্যাকটেট লেভেল হচ্ছে আমার বেড়ে গেছে। তাহলে which one of the following is the most accurately describe the underlying pathological process? Disseminated intravascular coagulation, malignant hypertension, preeclampsia, thrombotic microangiopathy, or crescent glomerulonephritis? হেমোগ্লোবিন কিন্তু এক্স্যাক্টলি এটা হচ্ছে থ্রম্বোটিক মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথি, যার জন্য হচ্ছে আমাদের এখানে হেমোলাইসিস হচ্ছে ডিউ টু মাইক্রোঅ্যাঞ্জিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া আর কি হয়েছে এখানে, আর তার সাথে হচ্ছে পেশেন্টের রেনাল ফাংশন অল্টার হয়েছে, ল্যাকটেটের পরিমাণও বেড়ে গেছে। সো এটা হচ্ছে মানে ল্যাকটেট বাড়ছে হচ্ছে মেইনলি হচ্ছে হেমোলাইসিসের জন্য। হ্যাঁ, ল্যাকটেট ডিহাইড্রোজেনেজ বাড়ছে, এলডিএইচ যেটা। একটা 62 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট, ডায়াবেটিস আছে টাইপ 2, এখন টার্মিনাল কিডনি ডিজিজের একটা পেশেন্ট আর কি। ওকে, সেই পেশেন্টের পেরিটোনিয়াল ডায়ালিসিস পায়
এখন হচ্ছে পেশেন্টের যেটা হচ্ছে গিয়া আমার টেম্পারেচার বেড়ে গেছে আর হচ্ছে যে ডায়ালিসিস করতেছে সেই জায়গাটা হচ্ছে ইউরেথেমা হয়ে গেছে, পেরিটোনিয়াল ডায়ালিসিস ক্যাথেটার যে সাইটটা আছে সেই সাইটটা, আর পেরিটোনিয়াল ডায়ালিসিস ফ্লুইডে 250 বেশি হোয়াইট সেল আছে, তাহলে আমরা বলতে পারি পেরিটোনিয়াল ডায়ালিসিস রিলেটেড পেরিটোনাইটিস ডেভেলপমেন্ট। মোস্ট কমন অর্গানিজম কোনটা? Staphylococcus epidermidis. ওকে, তাহলে মোস্ট কমন হচ্ছে স্টেফাইলোকক্কাস এপিডার্মাইডিস, যেহেতু ওইটা নাই তাহলে এটা হবে স্টেফাইলোকক্কাস। সেকেন্ড মোস্ট Staphylococcus কমন aureus. aureus. Which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কোনটা হবে? এখানে আমাদের excretion urography ওরা করছে small calculi in the papillary zone with an increase in the radiolucency after the contrast medium in the injection. আচ্ছা, 31-year-old woman present to the emergency department with the renal coli, তার মানে 31. She has recently moved to the area, report having the recurrent ureteric infection in the past, but nails also of note. She has the hematuria on urine testing, but no evidence of acute infection. তার মানে তার রিকারেন্ট ইউটিআই হিস্ট্রি আছে, সাথে হচ্ছে রেনাল ক্যালকুলি হচ্ছে, এবং সেই রেনাল ক্যালকুলিটা হচ্ছে পেপিলার দিকে আছে, এবং পেশেন্টের বয়স হচ্ছে 31. তাহলে which one of the following is the most likely diagnosis? ADPKD, chronic reflux nephropathy, medullary cystic disease, medullary sponge kidney. এই চারটার মধ্যে বলেন কোনটা হবে? যেটাতে ক্যালকুলাই হয়, ঠিক আছে, এটা হচ্ছে মেডুলারি স্পঞ্জ রাইট। সো মেডুলারি স্পঞ্জ কিডনিতে কি হয়, ওই যে আমাদের যে ক্যালিক্স গুলো থাকে মানে কিডনির, সেগুলো একটু হচ্ছে আপনার পকেটিং হয়ে যায়, ডায়ালেটেড হয়, পকেটিং হয়, অ্যানিউরিজমাল লাইক ফর্মেশন করে। তো ওই জায়গাতে হচ্ছে আপনার দেখা যায় ক্যালসিয়াম ফসফেট এগুলা জমতে জমতে বা ইউরেট এগুলা জমতে জমতে কি হয়, আলটিমেটলি খুব র্যাপিডলি হচ্ছে স্টোন ফর্মেশন করে। আর যেহেতু এখানে পকেটিং থাকে তার মানে ওইখানে একটা প্যাথোলজি শুরু হয়, সেখান থেকে হচ্ছে ইউটিআই ডেভেলপ করে আর কি, পেশেন্টের রিকারেন্ট ইউটিআই হিস্ট্রি আসে। সো মেডুলারি স্পঞ্জ কিডনি যে পেশেন্ট গুলো, সেই পেশেন্ট গুলোর প্রেজেন্টেশনটা এরকমটাই থাকে, স্টোন নিয়ে প্রেজেন্ট করে প্লাস রিকারেন্ট ইউটিআই হিস্ট্রি নিয়ে প্রেজেন্ট করে, এবং কম বয়সে এগুলা হয়ে থাকে। Which of the following is the single most important biochemical factor that should be kept in mind? Should be kept in mind. Single most biochemical investigation কি করতে পারি? 20-year-old man admitted to the ED after road traffic collision পরে আসছে. So she has no relevant past medical history, unexplained. Upon the examination blood pressure কম, pulse rate হচ্ছে বেড়ে গেছে, urine deep হচ্ছে blood আছে 3+, এবং ইউরিয়া হচ্ছে 15, ক্রিয়েটিন হচ্ছে বেড়ে গেছে। ডায়াগনোসিস কি বলবো আমরা? Rhabdomyolysis. Rhabdomyolysis. ওকে, সো অপশন গুলা একটু আপনারাই পরে আনসারটা করবেন, আমি বললে ক্লামজি লাগবে খুব। না, 1 নাম্বার বাদ হবে না। কোনটা হবে? Tissue destruction, breakdown, resulting in failure of metabolism. Exactly. So টিস্যু ডিস্ট্রাকশন হয়, যার জন্য ইন্ট্রাসেলুলার যে উপাদানগুলো আছে সবগুলো হচ্ছে বাইরে চলে আসে, সেই জন্য ইন্ট্রাসেলুলার পটাশিয়ামটাও কি হবে, বাইরে চলে আসবে। ইয়েস। ওকে, পরের কোশ্চেন। পরেরটা জানতে চাইছে which one of the following condition could be the most commonly cause? তাহলে এখানে ইউরোডায়ালিসিস নিউমেরাস পাস সেল আছে নেগেটিভ ফর স্টেন। আচ্ছা, ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে অনেক, ইউরিয়া বাড়ছে, ইউসিনোফিল কাউন্টও বাড়ছে, ঠিক আছে, তাহলে রেনাল ইনভলভমেন্ট সাথে হচ্ছে ইউসিনোফিল বেশি। আর এদিকে 18 ইয়ার্স ওল্ডের একটা পেশেন্ট এন্টি টিবি ড্রাগ শুরু করছে আর কি, যেহেতু পালমোনারি টিউবারকুলোসিসের পেশেন্ট, দ্যাট মিনস পেশেন্ট হচ্ছে রিফাম্পিসিন খাইছে। হ্যাঁ, তাহলে এটা ডায়াগনোসিস কি বলা যায়? Interstitial nephritis. Acute interstitial. Eosinophil তো বেড়ে গেছে। Which one of the following is the most likely chemical composition of the calculus? So proteus infection আছে এবং এটা স্ট্যাগ হর্ন একটা ক্যালকুলাই আইডেন্টিফাই করছে, কোনটা থাকবে? Ammonium, magnesium, phosphate. Ammonium, magnesium. Where is the urinary system is the most likely underlying pathology? Most likely underlying pathology. Most likely underlying 35 years old man referred to the renal clinic, refractory hypertension আছে, 3 oral agent পাওয়ার পরও
His BP হচ্ছে 155/95 and hematuria আছে, dipstick testing, proteinuria আছে 1+. There is no significant past medical history apart from the hypertension and lifelong non-smoker, and creatinine হচ্ছে 155 আর হচ্ছে up to 105 থেকে 155 হয়ে গেছে, বেড়ে গেছে 12 মান্থ আর্লিয়ার ছিল। ওকে, তাহলে এই আন্ডারলাইং প্যাথোলজিটা কোন জায়গায় আছে? ইউরিনারি সিস্টেমে, ব্লাডারে, গ্লোমেরুলাস, রেনাল টিউবুলাই, ইউরেটার, ইউরেথ্রা। যেহেতু প্রোটিন যাচ্ছে তাই না, সাথে হচ্ছে আমাদের হেমাচুরি আছে, প্লাস হচ্ছে পেশেন্টের হাইপারটেনশন আছে, সো এটা হচ্ছে আমরা বলতে পারি গ্লোমেরুলাসই তার প্যাথোলজিটা। Which one of the following condition is most likely to give rise clinical feature? So একটা আফ্রিকান, এটা 27 years একটা পারসন, fever, severe joint pain, diarrhea নিয়ে আসছে, investigation revealed urine osmolarity decreased, ঠিক আছে? তাহলে ইউরিন অসমোলারিটি কিন্তু তার ডিক্রিজ, দ্যাট মিনস তাহলে তার এই ফিচার বার জন্য দায়ী কোনটা? ডায়াবেটিস মেলাইটাস, পলিসিস্টিক কিডনি ডিজিজ, সিকেল সেল নেফ্রোপ্যাথি, সিয়াদ, আরটা হচ্ছে থ্যালাসেমিয়া নেফ্রোপ্যাথি। কোনটা? এখানে কিন্তু আপনি যেহেতু ইউরিনের অসমোলারিটি ওরা ডিক্রিজ বলছে, তাহলে আমরা নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস চিন্তা করব, ঠিক আছে? নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস চিন্তা করব। আর এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে সিকেল সেল নেফ্রোপ্যাথি। হ্যাঁ, সিকলিং হইতে হইতে আমাদের যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল থাকে এগুলো হচ্ছে নষ্ট করে দেয় আর কি, ফাংশনিং বা রিসেপ্টর গুলাকে। সো এই জন্য আমাদের সিকেল সেল অ্যানিমিয়াতে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস ডেভেলপ করে। Which one of the following the renal biopsy most likely to show? Renal biopsy তে আমরা কোনটা মেইনলি পাবো? Most likely to show 18 years old student একটা patient, maculopapular rash which is appeared initially on her forehead, spread to her head, neck and then rest of her body. এটা ডায়াগনোসিস কি বলা যায়? ফেস থেকে সারা বডিতে হচ্ছে রেস্ট ছড়াই গেছে, ঠিক আছে? Measles. Okay. Measles. Right. So she was born abroad and had not been up to date with his childhood immunization নিছে কিনা জানে না, তার মানে এই জন্য মিজলসটা হইছে আর কি তার। GP think the coplic spot on examination, urine testing reveals the proteinuria. Okay, এখন হচ্ছে proteinuria আছে, হেমাচুরিয়া আছে with no bacterial growth and culture। তাহলে মিজলস এর একটা পেশেন্ট এখন রেনাল ফাংশন খারাপ হয়ে গেছে, proteinuria, হেমাচুরিয়া হচ্ছে। ওকে, তাহলে which one of the following renal biopsy most likely to show crescent glomerulonephritis, diffuse proliferative focal segmental, type 1 messenger capillary glomerulonephritis আর type 2 RP MCGN? কোনটা পাবো? FSGS. focal segmental, FSGS হবে না, FSGS টা মেইনলি হচ্ছে আমরা HIV টাইপের রোগগুলোতে যাব। প্রথম তিনটা হবে না, ঠিক আছে? ক্রিসেন্টও হবে না, ডিফিউজ তো আমরা এসএলইতে পাবো। হ্যাঁ, এখন লাস্টের দুইটা যে কোনো একটা, হয় টাইপ 1 নাহলে টাইপ 2। এমসিজিএন টাইপ 1 এ তো মেইনলি হচ্ছে কি আমাদের ক্রায়োগ্লোবিনেমিয়া, হেপাটাইটিস সি থাকে। টাইপ 2 তে হচ্ছে ফেশিয়াল লাইপোডিস্ট্রফি, হেড ওয়াস্টিং বা লাইপোডিস্ট্রফি। কিন্তু এটার সাথে মিজেলের রিলেশনটা কি তা তো জানি না। ও আচ্ছা, টাইপ 2 ডিসঅর্ডার, আচ্ছা, আইদার বি ইডিওপ্যাথিক বা অকার আফটার মিজেলস ইনফেকশনের পরে হয়। আচ্ছা, তাহলে এটা একটু আপনারা ইয়েতে একটু লিখে ফেলবেন। হ্যাঁ, মাগরাবি বই একটু লিখে রাখবেন যে টাইপ 2 এ মিজেলস ইনফেকশনের পরেও হয়। So in this case, remember that the terminology around the membranous proliferatory MCGN, acha, characterized by the mesangial cell proliferation, electron dance, and linear intramembranous deposition, stain positive for complementary or partial lipodystrophy হয়ে থাকে। Just এই মিজেলসটা আপনাদের ইয়ে বই, মাগরাবি বই একটু লিখে রাখেন। Okay. What is the most likely findings of the renal biopsy in this patient? Hematuria পেশেন্টের যেটা বলা যায় ইউরিন ব্লাড মাইক্রোস্কোপিতে 3+ আছে, প্লাস প্রোটিন হচ্ছে 1+ আছে। 18 ইয়ার্স এর একটা পেশেন্ট আসছে আর রেড ইউরিন পাস করতেছে এন্ড হচ্ছে past 2 days ডিফিকাল্টি সোয়ালোইং করতে পারতেছেন, তার মানে সোর থ্রোট আছে আর কি, সাফারিং ফ্রম সোর থ্রোট। তাহলে আপার রেসপিরেটরি ইনফেকশনের পরে ফ্র্যাঙ্ক হেমাচুরিয়া, ডায়াগনোসিস বায়োপসি করলে আমরা যেটা পাবো IgM।
হোয়াট উড ইউ দ্য রেনাল বায়োপসি শো? আমরা একটা পেশেন্টের আফ্রো ক্যারাবিয়ান রিজনের একটা পেশেন্ট, বয়স হচ্ছে 32, পেশেন্ট হচ্ছে এইচআইভি পজিটিভ। ওকে, রেনাল ফাংশন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, অ্যালবুমিন হচ্ছে কমে গেছে, দ্যাট মিন্স প্রোটিনিউরিয়া হচ্ছে, এবং 24 আওয়ার প্রোটিন হচ্ছে 3 CD4 কাউন্ট অনেক কম 35, আর 24 আওয়ার্সে প্রোটিন এক্সপ্রেশন কিন্তু অনেক বেশি, নেফ্রোটিক রেঞ্জ। তাহলে এইচআইভি পেশেন্টের সাথে কোনটা থাকে? FSGS. Focal segmental. Yes. Focal necrotic presenting nephritis. Yes, right. Okay, পরের কোশ্চেন যেটা, which one of the following true with the respect to the side effect of diclofenac? Diclofenac এর side effect কি হতে পারে? S inhibitor the first line treatment, nephrotic range proteinuria commonly present, the condition mostly reversible, steroid does not play the role of management, eosinophilia is always present. আচ্ছা, এটা আমরা কি Eosinophilia. APN. হ্যাঁ, eosinophilia ওরা বলছে। আচ্ছা, আর 45 years old woman referred to the hospital, abnormal blood নিয়ে আসছে। আচ্ছা, আর এদিকে আমাদের যেটা হচ্ছে ক্রিয়েটিনিনটা হচ্ছে অ্যাবনরমাল হয়ে গেছে, এনএসআই ডাইক্লোফেনাক পাচ্ছে, ইওসিনোফিলিয়া হচ্ছে, তার মানে অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস, তাই না? Nephritis. তাহলে এটা কি দিস কন্ডিশন মোস্টলি রিভার্সিবল ভাই, এটা Reversible. ড্রাগ স্টপ করে দিলে আমরা এনএসআইটা উইথড্র করে দিলে, একটু স্টেরয়েড দিলে পেশেন্ট ভালো হয়ে যাবে, তাই না? সো এটা হচ্ছে রিভার্সিবল কন্ডিশন। রিভার্সিবল এনএসআইট ইনডিউস করে অ্যাকিউট ইন্টেস্টিনাল নেফ্রাইটিস। এটার ক্ষেত্রে তো ইওসিনোফিলিয়াটা প্যাথোক্রমিক, তাহলে ওটা কেন নিলাম না? মানে হ্যাঁ ভাই, এটা আমারও কোশ্চেন। এখানে কোশ্চেনটা বলছে রেসপেক্ট টু দ্য সাইড ইফেক্ট অফ ডাইক্লোফেনাক, নট রেসপেক্ট টু দ্য ইওসিনোফিল। ঠিক আছে, ইওসিনোফিল রিলেটেড না, ডাইক্লোফেনাক এর সাইড ইফেক্ট অনুসারে নিচের কোনটা ট্রু বলবো। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কন্ডিশনটা হচ্ছে, যদি আমরা ডাইক্লোফেনাকটাকে উইথড্র করে দেই তাহলে কন্ডিশনটা হচ্ছে রিভার্সিবল। আর এই ইওসিনোফিল তো অল এটার একটা প্রেজেন্টিং ফিচার হিসেবে, শুধু ডাইক্লোফেনাকের জন্য না, এটা যদি পেনিসিলিন দেই অথবা অ্যালোপিরিনল দেই, এন্টিটিভি ড্রাগ দিয়ে ইওসিনোফিল বাড়তেই পারে। ঠিক আছে, আর অলওয়েজ প্রেজেন্ট থাকবে এরকমও না। ঠিক আছে, সব ক্ষেত্রে প্রেজেন্ট পাবেন এটাও না, অলওয়েজ প্রেজেন্ট থাকে না। Which one of the following types of amyloid deposit do you think is most likely to be found in this case? তাহলে পেশেন্ট হচ্ছে মাল্টিপল মাইলোমার একটা পেশেন্ট, তার হচ্ছে অ্যামাইলোইডোসিস হচ্ছে মাল্টিপল মাইলোমা। তাহলে মাল্টিপল মাইলোমাতে কোন ভ্যারাইটিটা ডিপোজিশন? লাইট চেইন এল টাইপ অ্যামাইলোইডোসিস, amyloidosis. লাইট চেইনটা হয়। হ্যাঁ, লাইট চেইন। Okay, this is the last question for today. Which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis কোনটা হবে? পেশেন্টের ইউরিয়াটা ওকে একটু বেশি আর কি, ক্রিয়েটিনিন অনেক বেশি, আর হচ্ছে হিমোগ্লোবিনটা কম। 57 years old man with an advanced cirrhosis এর একটা পেশেন্ট, লিভার সিরোসিস পেশেন্ট, brought to the hospital by his wife. He has become confused and drowsy এবং হচ্ছে unknown। তার মানে সিরোসিস এর একটা পেশেন্ট, ক্রিয়েটিনিন কিন্তু বেড়ে গেছে। হ্যাঁ, সিরোসিস, দ্যাট মিন্স হেপাটিক ইনভলভমেন্ট আছে, রেনাল ইনভলভমেন্ট আছে। তাহলে ডায়াগনোসিস কি বলতে পারি? রেনাল সিনড্রোম। ঠিক আছে, হেপাটোরেনাল সিনড্রোম, যার জন্য পেশেন্ট কনফিউজ, ড্রাউজি এবং হচ্ছে আনওয়েল আছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে ওরা জানছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। তাহলে এটাই তো হেপাটোরেনাল সিনড্রোম আর কি, এই যে এটা। হ্যাঁ, হেপাটোরেনাল সিনড্রোম হচ্ছে ডায়াগনোসিস। সো হেপাটোরেনাল সিনড্রোম ফিচার্স অ্যাডভান্স ইন সিরোসিস আমরা এটা পেয়ে থাকি। সো likelihood the hepatorenal syndrome occurring in the 1 year after the diagnosis of the cirrhosis in 18% পেশেন্টের ক্ষেত্রে, 1 বছরের মধ্যে 18% পেশেন্টে পাওয়া যায়। আর by the years of 5 the chance of hepatorenal syndrome occurring during the years is up to 39%। তাহলে 5 বছরে 39% পেশেন্টে ডেভেলপ করে। There are many other cause of the kidney disease as well as the liver disease. So those include the hemorrhage থাকতে পারে, ওভার ডায়াবেটিস ইউজের পরও হতে পারে, আর নেফ্রোটেক্সিক ড্রাগ ইউজের পরও হয়ে থাকে আর কি। ওকে, সো এই হচ্ছে আমাদের টার্গেটিং নেফ্রোলজির যে কোশ্চেন গুলো, সেগুলো শেষ হলো। সো আপনাদের নেক্সট কাজ যেটা, সেটা হচ্ছে লাস্টে 30 কোশ্চেন। হ্যাঁ, লাস্টে 30 কোশ্চেন আপনারা হচ্ছে 260 থেকে 294, হ্যাঁ, 24 যে কোশ্চেন গুলো আছে, 24টা কোশ্চেন